সবাইকে স্বাগতম এবং আপনাদের সবাইকে অনলাইন বক্সে স্বাগতম। আজ আমরা ইনভেন্টরি মডিউলটি বিস্তারিতভাবে দেখব এবং অনলাইন বক্সে ইনভেন্টরি ব্যবস্থাপনা কিভাবে কাজ করে তা জানব। কিন্তু তার আগে চলুন শুরু করার জন্য প্রয়োজনীয় সব কনফিগারেশন ও সেটিংসগুলো দেখে নিন। তাহলে শুরুতে আমরা স্ক্রিনের উপরের ডান কোণে যাব এবং পঞ্চম অপশন অর্থাৎ কনফিগারেশনে ক্লিক করব। কনফিগারেশনে প্রবেশ করার পর আপনি কোম্পানি সেটআপ অপশনটি দেখতে পাবেন। চলুন সেটিতে ক্লিক করি। কোম্পানি সেটআপের মধ্যে আপনি ইনভেন্টরি অপশনটি পাবেন। আমরা পরবর্তী ধাপে সেখানে যাব। এখন ইনভেন্টরি সেকশনে আমরা প্রয়োজনীয় সব পরিবর্তন করতে পারি এবং প্রয়োজনীয় সব তথ্য পূরণ করতে পারি। এগুলো হয়ে গেলে আমরা ইনভেন্টরি ম্যানেজমেন্টের মূল অংশ শুরু করব। ঠিক আছে, এখানে প্রথম অপশনটি হল আইটেম স্টক ইউনিট। তাহলে আইটেম স্টক ইউনিট আসলে কি? এখানে তিনটি অপশন রয়েছে: স্টক ইউনিট, স্টক ট্যাগ ইউনিট এবং স্টক ট্যাগ জি ট্যাগ। আমি একটি উদাহরণ দিয়ে বিষয়টি আরও পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করছি। ধরুন আপনি এমন একটি পণ্য কিনেছেন যা একটি কার্টনে আসে। সেই কার্টনের ভেতরে 10টি আলাদা বক্স আছে এবং প্রতিটি বক্সে 15টি করে আলাদা পণ্য রয়েছে। এই পরিস্থিতিতে কার্টনটিকে স্টক ট্যাগ জি প্যাক ইউনিট হিসেবে ধরা হয়, বক্সটিকে স্টক প্যাক ইউনিট হিসেবে ধরা হয় এবং একটি একক পণ্যকে স্টক ইউনিট হিসেবে ধরা হয়। সুতরাং সংক্ষেপে বললে, প্রথম ইউনিটটি হল পণ্যের সংখ্যা, দ্বিতীয় ইউনিটটি হল বক্স এবং তৃতীয় ইউনিটটি হল কার্টন। আপনি যদি এভাবে তিনটি ভিন্ন ইউনিটে আপনার ইনভেন্টরি পরিচালনা করেন, তাহলে এখান থেকে সেই অপশনগুলো বেছে নিতে পারেন। এবার আসছি, পরবর্তী সেটিংটি হল ওয়্যারহাউস অপশন। আপনি যদি একাধিক ওয়্যারহাউস পরিচালনা করেন এবং প্রতিটিতে বিভিন্ন ধরনের পণ্য রাখেন, তাহলে এই সেটিংটি আপনার জন্য। এখানে আমাদের কাছে দুটি অপশন রয়েছে: ডকুমেন্ট লেভেল এবং লাইন লেভেল। ডকুমেন্ট লেভেল অপশনে আপনি একটি ওয়্যারহাউস নির্বাচন করবেন এবং ওই নির্দিষ্ট ডকুমেন্টের সব আইটেমই সেই নির্বাচিত ওয়্যারহাউস থেকে হবে। কিন্তু লাইন লেভেল অপশনে আপনি বিভিন্ন আইটেমের জন্য ভিন্ন ভিন্ন ওয়্যারহাউস নির্বাচন করতে পারবেন। এটি তখনই উপকারী যখন কিছু আইটেম এক ওয়্যারহাউসে এবং অন্যগুলো অন্য ওয়্যারহাউসে সংরক্ষিত থাকে। আপনার ব্যবসার প্রয়োজন অনুযায়ী আপনি ডকুমেন্ট লেভেল অথবা লাইন লেভেলও যে কোনোটি বেছে নিতে পারেন। আপনি প্রতিটি সেটিংয়ের পাশে একটি ছোট নীল আইকনও দেখতে পাবেন। এটিতে ক্লিক করলে সেই নির্দিষ্ট সেটিংটি কী বোঝায় তা স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়, যা খুবই সহায়ক হতে পারে। এখন পরবর্তী সেটিংটি হল ডকুমেন্ট ক্লাসিফিকেশন। আমি এটি আরেকটি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করব। ধরা যাক আপনি একটি টেক্সটাইল দোকানের মালিক, কিন্তু একই দোকানে আপনি জুতাও বিক্রি করেন। ডকুমেন্ট ক্লাসিফিকেশনের মাধ্যমে আপনি আপনার ইনভয়েসগুলোকে দুইটি গ্রুপে ভাগ করতে পারেন, একটি জুতার জন্য এবং একটি কাপড়ের জন্য। এভাবে যদি আপনি শুধু জুতার ইনভয়েসের জন্য একটি রিপোর্ট তৈরি করতে চান, তাহলে সহজেই তা করতে পারবেন। একইভাবে আপনি কাপড়ের জন্য আলাদাভাবে রিপোর্ট তৈরি করতে পারেন। এই শ্রেণীবিন্যাসের ফলে আপনার বিক্রয় তথ্য সংগঠিত ও বিশ্লেষণ করা অনেক সহজ হয়ে যায়। পরবর্তী অপশনটি হল বার স্ক্যান লুকআপ। আপনি যদি আপনার ইনভেন্টরি ম্যানেজমেন্টে বারকোড স্ক্যানিং ব্যবহার করতে চান, তাহলে এখানে এই অপশনটি চালু করতে পারেন। এরপর আছে বারকোড স্ক্যান বেসড অন সেটিং। এখানে আপনি নির্ধারণ করবেন বারকোড স্ক্যানিং কোন ভিত্তিতে হবে। আপনি আইটেম লেভেল, সিরিয়াল নাম্বার, বারকোড, ব্যাচ নাম্বার, জুয়েলারি ট্যাগ নাম্বার বা আপনার ব্যবসার জন্য যেটা সবচেয়ে উপযুক্ত সেই অপশনটি বেছে নিতে পারেন। এখন চলুন মিনিমাম স্টক লেভেল নিয়ে কথা বলি। মিনিমাম স্টক লেভেল কি? আমি আপনাকে একটি দ্রুত উদাহরণ দিই। ধরুন আপনার একটি দোকান আছে এবং আপনি এমন একটি পণ্য বিক্রি করেন যার স্টকে মাত্র 2টি আইটেম বাকি আছে, কিন্তু আপনি এই কম স্টকের ব্যাপারে জানেন না এবং একজন ক্রেতা আরও চায়। বিল করার সময় আপনি দেখবেন মাত্র 2টি আইটেম পাওয়া যাচ্ছে এবং আপনি তার বেশি বিক্রি করতে পারবেন না। আপনি যদি সেই নির্দিষ্ট আইটেমের জন্য মিনিমাম স্টক লেভেল 10 সেট করেন, তাহলে স্টক 10-এর নিচে নেমে গেলে সফটওয়্যার আপনাকে জানিয়ে দেবে। এইভাবে আপনি আগেই জানতে পারবেন এবং পণ্যটি পুনরায় অর্ডার করতে পারবেন, ফলে হঠাৎ করে স্টক শেষ হয়ে যাওয়ার ঝুঁকি থাকবে না। পরবর্তী সেটিংটি হল স্টক ভ্যালুয়েশন। এটি নির্ধারণ করে আপনি কিভাবে আপনার ইনভেন্টরির মূল্যায়ন সিস্টেমে করতে চান। এখানে 3টি পদ্ধতি থেকে বেছে নেওয়ার সুযোগ আছে:
FIFO, WIFO এবং ওয়েটেড অ্যাভারেজ। আপনি যেটি আপনার স্টক ব্যবস্থাপনা ও মূল্যায়নের সাথে মানানসই মনে করেন সেটি বেছে নিতে পারেন। এর পরের অপশনটি হল কনসিডার সেলস রিটার্ন অ্যান্ড স্টার্ট ভ্যালুয়েশন। আপনি যদি চান আপনার বিক্রয় ফেরতগুলো স্টক মূল্যায়নে অন্তর্ভুক্ত হোক, তাহলে সহজেই এই অপশনটি চালু করতে পারেন। এরপর আছে আইটেম কোডিং কনফিগারেশন। আপনি যদি চান আইটেম কোডিং ম্যানুয়ালি করতে, তাহলে এখানে সেটি নির্বাচন করতে পারেন। বিকল্পভাবে, যদি আপনি স্বয়ংক্রিয় গ্রুপিং বা অটো নম্বরিক্যাল কোডিং পছন্দ করেন, সেগুলোর অপশনও এখানে আছে। সর্বশেষে আছে ডুপ্লিকেট আইটেম বেসড অন। এই সেটিংটি আপনার আইটেম মাস্টারে ডুপ্লিকেশন প্রতিরোধে সহায়তা করে। উদাহরণস্বরূপ, আপনি যদি ব্রিটানিয়া বিস্কিট নামে একটি আইটেম তৈরি করেন এবং একই নামে একাধিক এন্ট্রি তৈরি করতে না চান, তাহলে এই সেটিংটি নিশ্চিত করবে যে শুধুমাত্র একটি আইটেমই থাকবে। আপনি এটি চালু করতে পারেন এবং একই নামে আর কোনো ডুপ্লিকেট আইটেম তৈরি হবে না। এছাড়াও, আপনি বারকোড বা আইটেম গ্রুপের নামের ভিত্তিতে ডুপ্লিকেশন প্রতিরোধের অপশনও পাবেন এবং আপনার প্রয়োজন অনুযায়ী সেই সেটিংসগুলো নির্বাচন করতে পারবেন। পরবর্তীভাবে আমাদের আছে আইটেম সিলেকশন। এখানে আপনি নির্ধারণ করবেন আপনি কিভাবে আইটেম নির্বাচন করতে চান, আইটেম লেভেলে নাকি গ্রুপ লেভেলে। আপনার ব্যবসার প্রয়োজনে যেটি উপযুক্ত সেটি সহজেই নির্বাচন করতে পারেন। এগিয়ে গেলে আছে আলাদা প্রিন্ট ডিসক্রিপশন। যদি আপনি ভাউচারে আইটেম এন্ট্রি করার সময় আলাদা প্রিন্ট ডিসক্রিপশন চান, তাহলে এটি সক্রিয় করতে পারেন। এটি চালু করলে নির্দিষ্ট আইটেমের জন্য একটি ডায়ালগ বক্স আসবে যেখানে আপনি কাস্টম ডিসক্রিপশন লিখতে পারবেন। যদি আপনি সেই আইটেমের জন্য ইনভয়েসে কিছু অতিরিক্ত বা নির্দিষ্ট কিছু যোগ করতে চান, তাহলে এখানে সহজেই করতে পারবেন। এখন চলুন সাবআইটেম নিয়ে কথা বলি। সাবআইটেম আসলে কি? একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। ধরুন আপনার একটি পেইন্ট ব্যবসা আছে এবং আপনার একটি পণ্য আছে যার নাম 905। এখন 905 12টি ভিন্ন রঙে পাওয়া যায়। এখানে কনসিস্টেন্সি, ওজন, প্যাকেজিং সবকিছুই একই, শুধু রং ছাড়া। তাহলে আপনি কি 12টি সম্পূর্ণ আলাদা পণ্য তৈরি করতে চাইবেন? এতে করে 12টি আলাদা আইটেম লেজার তৈরি হবে এবং আপনি কতগুলো 905 পণ্য বিক্রি করেছেন সেটা ট্র্যাক করা খুবই বিভ্রান্তিকর ও ঝামেলাপূর্ণ হয়ে যাবে। এর পরিবর্তে আপনি যা করতে পারেন তা হল একটি প্রধান আইটেম 905 তৈরি করবেন এবং তার নিচে সাব আইটেম হিসেবে 905 কমলা, 905 হলুদ, 905 নীল ইত্যাদি তৈরি করবেন। এই সব সাব আইটেম প্রধান আইটেমের অধীনে সংযুক্ত থাকে। যখন আপনি 905-এর লেজার দেখবেন, তখন সেখানে 905-এর সব লেনদেন দেখাবে, যার মধ্যে সব সাব আইটেমও অন্তর্ভুক্ত থাকবে। এতে করে আপনার বিক্রি ও স্টক পরিচালনা করা এবং দেখা অনেক সহজ হয়ে যায়। পরবর্তী বিষয় হল ডেলিভারি তারিখ এবং বিক্রয় ক্রয় অর্ডার। আপনি ডেলিভারি তারিখ কিভাবে পরিচালনা করতে চান? পুরো অর্ডারের ওপর ভিত্তি করে, প্রতিটি লাইন আইটেমের ওপর, নাকি একেবারেই প্রয়োজন নেই? এই সেটিংটি আপনাকে আপনার জন্য সবচেয়ে উপযোগী বিকল্পটি বেছে নেওয়ার সুযোগ দেয়। এখন চলুন নেগেটিভ স্টক অনুমোদন নিয়ে আলোচনা করি। নেগেটিভ স্টক কি এবং আপনি কেন এটি অনুমোদন করতে চাইতে পারেন? ধরা যাক আপনি পণ্য এবং ক্রয় বিল পেয়েছেন, কিন্তু কোনো কারণে আপনি এখনও এই ক্রয়টি আপনার সফটওয়্যারে এন্ট্রি করেননি। তবে এমন সময় একজন গ্রাহক আসেন এবং সেই পণ্যগুলো কিনতে চান যেগুলো শারীরিকভাবে উপস্থিত আছে কিন্তু এখনও সিস্টেমে এন্ট্রি হয়নি। এই ক্ষেত্রে যদি আপনি নেগেটিভ স্টক অনুমোদন করেন, তাহলে সফটওয়্যারে এন্ট্রি না থাকলেও আপনি সেই পণ্য বিক্রি করতে পারবেন। পরে যখন আপনি ক্রয় ইনভয়েস এন্ট্রি করবেন, তখন সিস্টেম অনুযায়ী স্টক আপডেট করবে। এই ফিচারটি এমন পরিস্থিতিতেও আপনার বিক্রয় নির্বিঘ্নে চালিয়ে যেতে সাহায্য করে। পরবর্তী অপশনটি হল গ্রোস টেইল ওয়েট। আপনি যদি আপনার পণ্যের জন্য গ্রোস টেইল ওয়েট বজায় রাখতে চান, তাহলে এখানে এটি সক্রিয় করতে পারেন। এরপর আছে ফ্রি কোয়ান্টিটি অ্যাপ্লিকেবল। ধরা যাক আপনি এমন একটি সেল চালাচ্ছেন যেখানে গ্রাহকরা ফ্রি কোয়ান্টিটি পাচ্ছেন, অথবা আপনি কিছু কিনলে ফ্রি কোয়ান্টিটি পাচ্ছেন। আপনি কিভাবে এটি রেকর্ড করতে চান? ফ্রি কোয়ান্টিটি কি বিক্রয়ে এন্ট্রি করা হবে নাকি ক্রয়ে? আপনি এখানে সেটি নির্বাচন করতে পারেন। পরবর্তী হল আইটেম ইউনিট অ্যাপ্লিকেবল এবং রেট ইউনিট অ্যাপ্লিকেবল। এখানে আপনি নির্ধারণ করবেন কোন ইউনিটে রেট প্রযোগ হবে। আপনি কি রেট প্যাক, স্টক ইউনিট নাকি ব্যাচ ইউনিটের ভিত্তিতে চান?
আপনার ইনভেন্টরি সেটআপের সাথে যা মানানসই সেটি আপনি চালু করতে পারেন। এগিয়ে গেলে আই10 রেট ডেসিমাল আপনাকে নির্ধারণ করতে দেয় দশমিকের পরে কত ঘর পর্যন্ত রেট রাউন্ড করতে চান। আপনি 4 বা 5 ঘর পর্যন্ত দশমিক চান কিনা এখানে সেটি বেছে নিতে পারেন। এরপর আছে রেট বেসড অন। আপনি কি চান রেক প্রধান আইটেমের ভিত্তিতে হবে নাকি সাব আইটেমের ভিত্তিতে? আপনি এখান থেকে পছন্দের অপশনটি নির্বাচন করতে পারেন। পরবর্তী অপশন হল রেট প্রেফারেন্স এবং ইন্টারলোকেশন ট্রান্সফার। আপনার যদি একাধিক লোকেশন থাকে এবং আপনি এক লোকেশন থেকে অন্য লোকেশনে স্টক ট্রান্সফার করেন, তাহলে সেই পণ্যের রেট কিভাবে নির্ধারিত হবে? এটি কি স্টক ভ্যালুয়েশন অনুযায়ী হবে নাকি সেলস রেট অনুযায়ী? আপনি এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী নির্বাচন করতে পারেন। সবশেষে আছে ডকুমেন্টে ইউনিট পরিবর্তন নিষিদ্ধ করুন। আপনি যদি চান না যে কোনো ডকুমেন্টে একবার ইউনিট এন্ট্রি করার পর তা পরিবর্তন করা হোক, তাহলে এই অপশনটি চালু করে পরিবর্তন প্রতিরোধ করতে পারেন। পরবর্তী অপশন হল ডিসপ্যাচকে চালান হিসেবে গণ্য করুন, ইনভয়েস হিসেবে নয়। আপনি যদি চান আপনার ডিসপ্যাচ শীটটি চালান হিসেবে গণ্য হোক, ইনভয়েস হিসেবে নয়, তাহলে সহজেই এই অপশনটি চালু করতে পারেন। এবার আসি বিলিং এ বান্ডেল ডিটেইলস দেখান অপশনে। তাহলে বান্ডেল ডিটেইলস আসলে কি? আমি একটি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করি। ধরুন আপনার একটি স্টেশনারি বা বইয়ের দোকান আছে যেখানে আপনি প্রতিটি শ্রেণীর জন্য কোর্স বই রাখেন, যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয় ইত্যাদি। আপনার কাছে প্রতিটি ক্লাসের জন্য গণিত, ইংরেজি, এসএসটি, বিজ্ঞান বই রয়েছে। প্রতিটি বই একে একে সিলেক্ট করার পরিবর্তে আপনি একটি বান্ডেল তৈরি করতে পারেন। উদাহরণস্বরূপ একটি ক্লাস 1 বান্ডেল বা ক্লাস 2 বান্ডেল, যেখানে ওই ক্লাসের সব বই থাকবে। এখন কেউ যদি ক্লাস 6-এর বই চায়, আপনি শুধু ক্লাস 6 বান্ডেলটি সিলেক্ট করলেই ওই বান্ডেলে থাকা সব বই স্বয়ংক্রিয়ভাবে ইনভয়েসে চলে আসবে। এতে বিলিং অনেক দ্রুত এবং সহজ হয়ে যায়। আপনি যদি চান বান্ডেল ডিটেইলস বিলিংয়ে দেখাক, তাহলে এই ফিচারটি অন করে দিন। পরবর্তী অপশনটি হল ব্যালেন্স শিটে স্টক ভ্যালু দেখানো। এখানে আপনি নির্ধারণ করবেন আপনার স্টক ভ্যালু ব্যালেন্স শিটে কিভাবে দেখাতে চান। আপনি কি এটি ম্যানুয়ালি এন্ট্রি করতে পছন্দ করবেন, নাকি আপনি চান এটি জব প্রতি ভিত্তিতে রিয়েল টাইম স্টক ভ্যালু হিসেবে দেখা? অথবা আপনি যদি একেবারেই স্টক ভ্যালু দেখাতে না চান, সেটিও এখানে নির্বাচন করতে পারেন। পরবর্তী দুটি অপশন আপনি পাবেন প্রোডাকশন মডিউলে। এখন ইনভেন্টরি ডকুমেন্ট কাস্টম ফিল্ড নিয়ে আসা যাক। আপনি যদি আপনার ইনভেন্টরি ডকুমেন্টে কোনো কাস্টম ফিল্ড যোগ করতে চান, তাহলে এখানে তা তৈরি করতে পারেন। আমরা 5টি ভিন্ন কাস্টম ফিল্ড সরবরাহ করি। আপনাকে শুধু রিকোয়ার্ড ক্লিক করতে হবে যদি আপনি এটি সক্রিয় করতে চান, তারপর ক্যাপশন লিখুন এবং টাইপ নির্বাচন করুন। এটি স্ট্রিং, নিউমেরিক, কারেন্সি অথবা ডেট ফিল্ড হতে পারে। একইভাবে আইটেম মাস্টার কাস্টম ফিল্ডও রয়েছে। আপনি একইভাবে আপনার আইটেম মাস্টার রেকর্ডে কাস্টম ফিল্ড যোগ করতে পারেন। পরবর্তী হল আইটেম এক্সটেন্ডেড প্রপার্টি, যা কনফিগারেশনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। চলুন ব্যাচভিত্তিক ইনভেন্টরি দিয়ে শুরু করি। যেসব ব্যবসার জন্য তাদের পণ্যের ম্যানুফ্যাকচারিং বা এক্সপায়ারি তারিখ প্রয়োজন, তাদের জন্য ইনভেন্টরি ব্যাচভিত্তিকভাবে সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আপনাকে প্রতিটি পণ্যের ব্যাচ এবং তার এক্সপায়ারি সহজেই ট্র্যাক করতে সাহায্য করে, তাই আপনাকে শুধু এটি চালু করতে হবে। এরপর আছে বিক্রয় ব্যাচ এক্সপায়ারি চেক করার অপশন। আপনি যদি চান সিস্টেম বিক্রির সময় ব্যাচ এক্সপায়ারি তারিখ সতর্ক করুক, তাহলে এটি চালু বা বন্ধ করতে পারেন। এরপর ব্যাচ ডিটেইলস অ্যাট্রিবিউট আপনাকে নির্ধারণ করতে দেয় কোন অ্যাট্রিবিউট আপনি আপনার ব্যাচের জন্য ট্র্যাক করতে চান। আমরা আপনাকে বেছে নেওয়ার জন্য বেশ কয়েকটি অপশন দিচ্ছি। আপনি এক্সপায়ারি এবং ম্যানুফ্যাকচারিং তারিখের ফরম্যাটও নির্বাচন করতে পারেন। এই তারিখগুলো প্রবেশ করানোর জন্য আপনি যেটি পছন্দ করেন, যেমন দিন, মাস, বছর অথবা শুধু মাস ও বছর, সেই ফরম্যাট বেছে নিন। এছাড়াও আছে চেক ব্যাচ ব্যালেন্স। এটি আপনাকে বিক্রয়ের সময় কোনো ব্যাচে কত স্টক অবশিষ্ট আছে তা চেক করতে দেয়, ফলে আপনি সব সময় জানবেন নির্দিষ্ট ব্যাচে কত স্টক আছে। এবার আসা যাক আইটেম সিরিয়াল নম্বর ট্র্যাকিংতে। আওয়ান বক্সে আপনি সিরিয়াল নম্বর দিয়েও ইনভেন্টরি মেইনটেইন করতে পারেন। উদাহরণস্বরূপ মোবাইল ফোনের দোকানগুলো ইনভেন্টরি ট্র্যাক করে আইএমইআই নম্বর দিয়ে এবং অটোমোবাইল ব্যবসায়ীরা ব্যাটারি নম্বর, চ্যাসিস নম্বর বা মেশিন নম্বর দিয়ে ট্র্যাক করে। এ ধরনের সিরিয়াল নম্বর ট্র্যাকিং আপনাকে আপনার স্টক আরও নিখুঁতভাবে ম্যানেজ করতে সাহায্য করে। এরপর আছে সিরিয়াল অ্যাট্রিবিউট ব্যবহার করুন।
আপনি নির্ধারণ করবেন কোন ধরনের সিরিয়াল নম্বর অ্যাট্রিবিউট ব্যবহার করতে চান, সাধারণ সিরিয়াল নম্বর, লক নম্বর, অথবা আইটেম প্রপার্টি। আপনি এখানে সেটি নির্বাচন করতে পারেন। পরবর্তীটি হল সিরিয়াল ডিটেইল ইনপুট। আপনি বেছে নিতে পারেন আপনি সিরিয়াল নম্বর সাধারণভাবে একে একে দেবেন নাকি রেঞ্জ আকারে দেবেন। সিরিয়াল জেনারেশন বেসড অন আপনি নির্ধারণ করবেন সিরিয়াল নম্বরগুলো সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে তৈরি করবে নাকি আপনি নিজে ম্যানুয়ালি তৈরি করবেন। উভয় অপশনই এখানে উপলব্ধ। আপনি সিরিয়াল জেনারেশন ডিজিট ও নির্বাচন করতে পারেন, অর্থাৎ আপনি যদি নিজে সিরিয়াল নম্বর তৈরি করতে চান তাহলে প্রতিটি সিরিয়াল নম্বরে কতটি ডিজিট থাকবে। সবশেষে আছে চেক সিরিয়াল ব্যালেন্স। আপনি যদি বিলিংয়ের সময় সিরিয়াল নম্বরের ব্যালেন্স চেক করতে চান তাহলে এই অপশনটি অন করতে পারেন। পরবর্তী অপশন হল সিরিয়াল এমএফআইল সেলস রেট এবং এমআরপি। আপনি কি আপনার স্টক সিরিয়াল অনুযায়ী রাখতে চান নাকি আনি ফাইল অনুযায়ী। এখান থেকে আপনি প্রতিটি সিরিয়াল বা এমের জন্য সেল রেট এবং এমআরপি ট্র্যাক করার অপশন অন করতে পারেন। এরপর আছে ইনওয়ার্ডের ডুপ্লিকেট সিরিয়াল চেক করুন। কখনো কখনো পণ্য কেনার সময় ভুলবশত ডুপ্লিকেট সিরিয়াল নম্বর এন্ট্রি হয়ে যেতে পারে। এটি প্রতিরোধ করতে শুধু এই অপশনটি অন করুন এবং সিস্টেম স্টক ইনওয়ার্ডের সময় কোনো ডুপ্লিকেট সিরিয়াল নম্বর অনুমোদন করবে না। পরবর্তী অপশন হল সিরিয়াল ফিল্ডের সংখ্যা। আপনি চাইলে কতটি সিরিয়াল নম্বর ফিল্ড চান, একটি, দুটি, নাকি তিনটি, তা বেছে নিতে পারেন। উদাহরণস্বরূপ মোবাইল স্টোরগুলো সাধারণত প্রতিটি ডিভাইসে দুটি আইএমইআই নম্বর ব্যবহার করে ইনভেন্টরি মেইনটেইন করে, তাই তারা দুটি সিরিয়াল ফিল্ড নির্বাচন করে। এরপর আছে লাইন লেভেল অপশনাল বারকোড ব্যবহার করুন। আপনি যদি প্রতিটি লাইন আইটেমের জন্য বারকোড ট্র্যাকিং চালু করতে চান তাহলে এটি অন করে দিন। পরবর্তী অপশন হল আইটেম ডকুমেন্ট ডিটেইল অ্যাট্রিবিউট ইনপুট। এটি মূলত গার্মেন্টস ব্যবসায় ব্যবহৃত হয়, যেখানে কেনাকাটা একসাথে করা হয় কিন্তু ইনভয়েস প্রতিটি পোশাক অনুযায়ী তৈরি হয়। এখানে আপনার ব্যবসার প্রক্রিয়ার সাথে মানানসই বিভিন্ন অপশন বেছে নেওয়ার সুযোগ আছে। এরপর আছে বারকোড ইনওয়ার্ড আউটওয়ার্ড ভ্যালিডেশন চেক। আপনি কি স্টক ইনওয়ার্ড বা আউটওয়ার্ডের সময় বারকোড যাচাই করতে চান? আপনি চাইলে ডুপ্লিকেট স্টক ব্যালেন্স উভয়ই চেক করতে পারেন, অথবা প্রয়োজন না হলে ভ্যালিডেশন বন্ধ রাখতে পারেন। পরবর্তী অপশন হল ডাইমেনশন ডিটেইল ইনপুট। আপনি যদি পণ্যের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা ইত্যাদি ডাইমেনশন দিতে চান তাহলে এটি চালু করে প্রতিটি আইটেমের জন্য সেই তথ্য দিতে পারবেন। এখন আসি বিক্রয় বিবেচনা দিবস এবং বিক্রয় স্টক দিবস নিয়ে। এটি ম্যাটেরিয়াল রিকুইজিশন প্ল্যানিং বা এমআরপির অংশ। আমি একটি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করি। ধরুন আপনি একটি পোশাকের ব্যবসা চালান এবং নভেম্বর মাসে 30টি শাল বিক্রি করেছেন। এটি দেখে ওয়েনবক্স অনুমান করবে আপনি ডিসেম্বরেও প্রায় 30টি শাল বিক্রি করবেন, কিন্তু বর্তমানে আপনার স্টকে আছে মাত্র 12টি শাল। তখন সিস্টেম আপনাকে জানিয়ে দেবে প্রত্যাশিত চাহিদা পূরণ করতে আরও 18টি শাল কিনতে হবে। আপনি এই পূর্বাভাসটি ম্যাপ ট্রেন্ড রিপোর্টে দেখতে পারবেন, যা ইনভেন্টরি পরিকল্পনা অনেক সহজ করে দেয়। পরবর্তীটি হল সাবআইটেম অনুযায়ী স্টক চেক। আপনি যদি সাবআইটেমের স্টক আলাদাভাবে ট্র্যাক করতে চান তাহলে এই অপশনটি চালু করতে পারেন। এরপর আছে ব্র্যান্ড অনুযায়ী পণ্য ব্যবস্থাপনা। আপনি যদি একই পণ্য একাধিক ব্র্যান্ড থেকে কিনে থাকেন তাহলে এটি চালু করে আইটেম তৈরি করার সময় ব্র্যান্ড নির্ধারণ করতে পারবেন। পরবর্তী প্রেসক্রিপশন ব্যবস্থাপনা গ্রাহকদের জন্য পুনরাবৃত্তি অর্ডার বা পিক অ্যান্ড প্যাক নির্দেশনা সেট আপ করতে কাজে লাগে। আপনি সাধারণ প্রেসক্রিপশন তৈরি করতে পারেন যা যে কোনো গ্রাহকের জন্য প্রযোজ্য, অথবা নির্দিষ্ট গ্রাহকের জন্য পার্টিভিত্তিক প্রেসক্রিপশনও তৈরি করতে পারেন। এরপর আছে আইটেম ডকুমেন্ট অ্যাট্রিবিউট, যা সাধারণত গার্মেন্টস ব্যবসায় ব্যবহৃত হয়। আপনি আপনার ডকুমেন্টের জন্য কাস্টম অ্যাট্রিবিউট তৈরি করতে পারেন, যেমন রং, লিঙ্গ, সাইজ বা অন্যান্য। আপনি অ্যাট্রিবিউট টাইপ নির্বাচন করবেন, যেমন সেলফলেস, লোকেশন বা কাস্টমার সম্পর্কিত, এবং এখানে যোগ করবেন। এগিয়ে গেলে ফিক্সড অ্যাসেট হ্যান্ডসিন অ্যাট্রিবিউট আপনাকে ফিক্সড অ্যাসেটের জন্য কাস্টম অ্যাট্রিবিউট তৈরি করতে দেয়। এগুলো ফিক্সড অ্যাসেট মডিউলে ব্যবহৃত হয়, যা আলাদাভাবে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হবে। এরপর আছে আইটেম মাস্টার অ্যাট্রিবিউট। আপনার আইটেম মাস্টারে যদি ডিফল্টভাবে না থাকা অতিরিক্ত ফিল্ডের প্রয়োজন হয়
তাহলে এখানে সর্বোচ্চ 5টি কাস্টম অ্যাট্রিবিউট তৈরি করতে পারেন। একই বিষয়টি সাব-আইটেম মাস্টার অ্যাট্রিবিউট এর ক্ষেত্রেও প্রযোজ্য। আপনি আপনার সাব-আইটেমের জন্য কাস্টম ফিল্ড যোগ করতে পারেন। সর্বশেষে আছে সার্ভিস সেকশন। আপনি যদি সেবা প্রদান করেন ও গ্রাহকদের সার্ভিস কার্ড ইস্যু করেন তাহলে এর সব কনফিগারেশন এখানে রয়েছে। আপনি চাইলে ইনপুট সার্ভিস ডেট অপশনটি চালু করতে পারেন যাতে কখন সেবা প্রদান করা হয়েছে তা রেকর্ড করা যায় এবং সার্ভিস লোকেশন চালু করতে পারেন যদি আপনি কোথায় সেবা দিয়েছেন তা ট্র্যাক করতে চান। এরপর আছে বর্ণনা ডিসক্রিপশন। আপনি যদি আপনার সার্ভিস কার্ডে বর্ণনা যোগ করতে চান তাহলে এখানে তা তৈরি করতে পারেন। এখানে 5টি ভিন্ন বর্ণনা অপশন উপলব্ধ আছে। গুরুত্বপূর্ণ, কোনো পরিবর্তন করার বা ডেটা এন্ট্রি করার পর অবশ্যই সেভ ক্লিক করুন। সেভ করা বাধ্যতামূলক। না হলে আপনার পরিবর্তনগুলো সংরক্ষিত হবে না। নতুন আইটেম তৈরি করা। নতুন আইটেম তৈরি করতে প্রথমে ইনভেন্টরিতে যান, তারপর আইটেম মাস্টার নির্বাচন করুন। সেই স্ক্রিনে আপনি নতুন আইটেম তৈরি করুন নামে একটি অপশন দেখতে পাবেন। এতে ক্লিক করলে 4টি ভিন্ন অপশন দেখা যাবে। ইনভেন্টরি, এটি হল সেই সব ভৌত পণ্য যেগুলো আপনি বিক্রির জন্য কিনে থাকেন এবং লাভ করেন। এই আইটেমগুলোর জন্য আপনাকে স্টক মেইনটেইন করতে হবে এবং এগুলো আপনার আর্থিক প্রতিবেদনে প্রভাব ফেলে। নন ইনভেন্টরি, এগুলো সেই পণ্য যেগুলো আপনি ক্রয় করেন কিন্তু বিক্রি করে লাভ করেন না। উদাহরণস্বরূপ, আপনার ব্যবসায় ব্যবহৃত কম্পিউটার, ল্যাপটপ বা প্রিন্টার হল নন ইনভেন্টরি আইটেম। সার্ভিস, আপনি যদি সেবা প্রদান করেন এবং তার জন্য বিল তৈরি করেন তাহলে এখানে সার্ভিস আইটেম তৈরি করুন। বান্ডেল, একটি বান্ডেল হল একাধিক আইটেমের সমষ্টি যেখানে ইনভেন্টরি, নন ইনভেন্টরি বা সার্ভিস সবই থাকতে পারে। উদাহরণস্বরূপ, যদি আপনার একটি স্টেশনারি বা বইয়ের দোকান থাকে, আপনি একক বই বিক্রি করতে পারেন অথবা প্রথম শ্রেণীর গণিত, বিজ্ঞান, ইংরেজি ইত্যাদি বিষয়ের বইয়ের একটি বান্ডেল বিক্রি করতে পারেন। বান্ডেল নির্বাচন করলে স্বয়ংক্রিয়ভাবে সেই সব বই আইটেম তালিকায় যুক্ত হয়ে যাবে। আইটেম তৈরি ফর্মের বিস্তারিত। আইটেমের ধরন নির্বাচন করার পর আপনাকে আইটেমের বিস্তারিত তথ্য দিতে হবে। আইটেমের ছবি, এখানে আপনার পণ্যের একটি ছবি আপলোড করুন, এটি ঐচ্ছিক। নাম, আইটেমের নাম লিখুন। কোড, যদি আপনার কাছে কোনো ইউনিক কোড থাকে তাহলে সেটি এখানে লিখুন। আপনি যদি এটি ফাঁকা রাখেন তাহলে অ্যালাইন বুক স্বয়ংক্রিয়ভাবে একটি কোড তৈরি করবে। আন্ডার গ্রুপ, আপনি যদি আপনার ইনভেন্টরি গ্রুপভিত্তিক সাজান তাহলে এখানে উপযুক্ত গ্রুপটি নির্বাচন করুন। উদাহরণস্বরূপ, একটি গ্রোসারি দোকানে আপনার গ্রুপ থাকতে পারে যেমন গ্রোসারি, পার্সোনাল হাইজিন, স্টেশনারি এবং গৃহস্থালী সামগ্রী। গ্রুপ নির্বাচন করলে আপনি সহজেই আইটেম ফিল্টার ও ট্র্যাক করতে পারবেন। ক্যাটাগরি, আপনি যদি আইটেমগুলো ক্যাটাগরি অনুযায়ী ভাগ করেন তাহলে এখানে প্রাসঙ্গিক ক্যাটাগরি নির্বাচন করুন। ব্র্যান্ড, আপনি যদি ব্র্যান্ড ভিত্তিক ইনভেন্টরি পরিচালনা করেন তাহলে এখানে ব্র্যান্ড নির্বাচন করুন। নতুন ব্র্যান্ড তৈরি করতে ব্র্যান্ড ড্রপডাউনের পাশে থাকা প্লাস চিহ্নিত আইকনে ক্লিক করুন। টাইপ, সমাপ্ত পণ্য, ভোগ্য পণ্য, কাঁচামাল, প্যাকিং সামগ্রী, স্ক্র্যাপ, আধাসমাপ্ত, ট্রেড গুড, আমদানিকৃত সম্পদ, বক্স সহ সার্ভিস অথবা বম-ভিত্তিক আইটেমের মতো অপশন থেকে পণ্যের ধরন নির্বাচন করুন। ইউনিট, আপনি কিভাবে স্টক ইউনিট বজায় রাখেন তা নির্বাচন করুন। স্টক ইউনিট, স্টক প্যাক ইউনিট অথবা স্টক ট্যাক ইউনিট। উদাহরণস্বরূপ, আপনি যদি স্টক প্যাক ইউনিট নির্বাচন করেন তাহলে আপনাকে 2টি ইউনিট দিতে হবে, যেমন পিস এবং কিলোগ্রাম। যদি 1 কিলোগ্রামে 12টি পিস থাকে তাহলে 12 লিখুন। বারকোড, আপনার পণ্যে যদি বারকোড থাকে তাহলে এখানে দিন। অটো বারকোড সিরিয়াল প্রিফিক্স, যদি প্রযোজ্য হয় তাহলে এখানে অটো জেনারেটেড বারকোড বা সিরিয়াল প্রিফিক্সের বিবরণ লিখুন। প্যাকেট বারকোড, যদি প্রযোজ্য হয় তাহলে প্যাকেটের জন্য বারকোড এখানে লিখুন। সাব আইটেম, আপনার পণ্য যদি সাব আইটেম যেমন কম্পোনেন্ট বা ভ্যারিয়েন্ট ব্যবহার করে তাহলে এই অপশনটি চালু করুন, অন্যথায় এটি বন্ধ রাখুন। জিএসটি ইনপুট উপলব্ধ নয়। আপনি যদি এমন কোনো আইটেম ক্রয় করেন যা ব্যবসায়িক ব্যবহারের জন্য নয় তাহলে আপনি তার উপর ইনপুট জিএসটি দাবি করতে পারবেন না। এই ক্ষেত্রে জিএসটি ইনপুট উপলব্ধ নয় অপশনটি চালু করুন যাতে এই আইটেমের জিএসটি আপনার জিএসটি রিপোর্টে অন্তর্ভুক্ত না হয়। বারকোড প্রিন্টিং, আপনি যদি এই আইটেমের জন্য বারকোড প্রিন্ট করতে চান তাহলে প্রিন্ট বারকোড অপশনটি চালু করুন। জিএসটি শ্রেণীবিন্যাস, এইচএসএন বা এসএসি।
HSN কোড ব্যবহার হয় শারীরিক পণ্যের জন্য, SSC কোড ব্যবহার হয় সেবার জন্য। আপনার পণ্য বা সেবার জন্য HSN বা SSC কোড লিখুন এবং এর সাথে যুক্ত সংশ্লিষ্ট ট্যাক্স কোডটি নির্বাচন করুন। চালান এবং ইউএ বিলের বিবরণ। আপনি যদি চান আপনার ইনভয়েস বা ইউএ বিলে ভিন্ন কোনো বিবরণ দেখাক, তাহলে এখানে সেই বিবরণ লিখুন। বিক্রয় সংক্রান্ত বিবরণ। বিবরণ: আপনি যদি আইটেমের নামের চেয়ে ভিন্ন বিক্রয় বিবরণ চান, তাহলে এখানে লিখুন। বিক্রয় জিএল সাধারণ লেজার। এই আইটেমের বিক্রয় কোন অ্যাকাউন্টে পোস্ট হবে সেটি নির্বাচন করুন। মূল্য নির্ধারণের অপশন। এখানে আপনি মূল্য সংক্রান্ত তথ্য দিতে পারেন, যেমন এমআরপি, সর্বোচ্চ খুচরা মূল্য, ন্যূনতম মূল্য, বিক্রয় মূল্য, পাইকারি মূল্য, ডিলার মূল্য, রেট ফ্যাক্টর, ডিসকাউন্ট। এখানে এই দামগুলো দিলে সেগুলো বিক্রয় বা ক্রয় চালানে প্রতিফলিত হবে, অথবা আপনি পরে চালানেও সরাসরি দিতে পারেন। সাজেস্টেড আইটেম। এই অপশনটি আপনাকে গ্রাহকদের জন্য সম্পর্কিত আইটেম সাজেস্ট করতে দেয়, যাতে বিক্রয় বাড়ে। উদাহরণস্বরূপ, যদি কোনো গ্রাহক একটি আইফোন কেনেন, আপনি তার সাথে পাওয়ার ব্যাংক, চার্জার বা এয়ারপডের মতো অ্যাক্সেসরিজ সাজেস্ট করতে পারেন। এখানে এমন সম্পর্কিত আইটেম লিখুন যাতে বিক্রয়ের সময় সেগুলো সাজেস্টেড আইটেম হিসেবে দেখানো হয়। ক্রয় সংক্রান্ত বিবরণ। বিবরণ: প্রয়োজনে ভিন্ন ক্রয় বিবরণ লিখুন। ক্রয় মূল্য: এই আইটেমের জন্য আপনি যে মূল্য দেন তা এখানে লিখুন। মার্কআপ: আপনি বিভিন্ন গ্রাহক ধরনের জন্য মার্কআপ শতাংশ নির্ধারণ করতে পারেন, যেমন খুচরা বিক্রেতা, ডিলার এবং পাইকার। উদাহরণস্বরূপ, আপনি যদি খুচরা বিক্রেতার জন্য 25% মার্কআপ নির্ধারণ করেন এবং আপনার ক্রয় মূল্য হয় 200, তাহলে খুচরা বিক্রয় মূল্য স্বয়ংক্রিয়ভাবে 200 এর সাথে 25% যোগ করে হিসাব করা হবে। আপনি যখন কোনো গ্রাহকের প্রোফাইল তৈরি করেন এবং তাকে খুচরা বিক্রেতা হিসেবে চিহ্নিত করেন, তখন বিক্রয় মূল্য স্বয়ংক্রিয়ভাবে এই মার্কআপ অনুযায়ী সমন্বয় হবে। ইনভেন্টরি সেটিংস। আইটেম ওয়ার্কফ্লো। আপনার ব্যবসা যে ওয়ার্কফ্লো অনুসরণ করে সেটি নির্বাচন করুন। বেশিরভাগ ব্যবসার জন্য রেগুলার। গার্মেন্ট ফ্যাশন। আপনি যদি গার্মেন্ট নির্বাচন করেন, তাহলে অতিরিক্ত অপশন যেমন সাইজ, রং এবং লিঙ্গ আইটেম কাস্টমাইজ করার জন্য দেখাবে। গহনার ব্যবসার জন্য নির্দিষ্ট ওয়ার্কফ্লো থাকতে পারে। ন্যূনতম স্তর। আপনি যে পরিমাণ স্টক থাকলে পুনরায় অর্ডার করার জন্য নোটিফিকেশন পেতে চান, সেই ন্যূনতম স্টক স্তর নির্ধারণ করুন। সর্বাধিক স্তর। স্টক অতিরিক্ত হওয়া এড়াতে সর্বাধিক স্টক স্তর নির্ধারণ করুন, যা দ্রুত নষ্ট হওয়া বা সীমিত স্টক আইটেমের জন্য উপকারী। উদাহরণস্বরূপ, আপনি যদি ন্যূনতম স্তর 10 নির্ধারণ করেন এবং আপনার স্টক 10 বা তার কমে আসে, তাহলে সিস্টেম আপনাকে পুনরায় অর্ডার করার জন্য সতর্ক করবে যাতে স্টক শেষ না হয়। এটি এমন পরিস্থিতি এড়াতে সাহায্য করে যেখানে কোনো গ্রাহক 4টি আইটেম চাইলে আপনার কাছে মাত্র 2টি স্টক থাকে। আপনার ব্যবসায় যদি ওয়ারেন্টি থাকে, যেমন মোবাইল বা ইলেকট্রনিক্সে, তাহলে ক্রয় ও বিক্রয় উভয়ের জন্যই মাস হিসেবে ওয়ারেন্টি সময়কাল লিখে রাখতে পারেন। এটি প্রতিটি আইটেমের ওয়ারেন্টি কতদিন স্থায়ী হবে তা ট্র্যাক রাখতে সাহায্য করে। এছাড়াও, আপনি যদি আপনার ইনভেন্টরির র্যাকে সাজিয়ে রাখেন, তাহলে প্রতিটি আইটেমের জন্য প্যাক বা বিন নম্বর লিখে রাখতে পারেন। উদাহরণস্বরূপ, ফার্মা ব্যবসায়েরও প্যাক বিন নম্বর লিখে রাখলে রিপোর্টে ঠিক কোন র্যাকে ওষুধটি রাখা আছে তা দেখিয়ে দ্রুত ওষুধ খুঁজে পেতে সাহায্য করে। যেসব ব্যবসায় উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ ট্র্যাক করতে হয়, যেমন ফার্মাসিউটিক্যালস বা খাদ্যপণ্য, সেখানে আপনি ব্যাচভিত্তিক ইনভেন্টরি চালু করতে পারেন। এর পাশাপাশি আপনাকে ব্যাচভিত্তিক রেটও চালু করতে হবে যাতে প্রতিটি ব্যাচ অনুযায়ী মূল্য নির্ধারণ করা যায়। আপনার ব্যবসা যদি ওষুধ নিয়ে হয়, তাহলে এখানে আপনি ওষুধের ধরন নির্বাচন করতে পারেন। অন্যথায় আপনি এটিকে সাধারণ হিসেবেই রেখে দিতে পারেন। কখনো কখনো আপনি চাইতে পারেন আসল পণ্যটি স্টকে না থাকলে বিকল্প কোনো আইটেম সাজেস্ট করতে। এক্ষেত্রে সল্ট অপশনটি বেশ কাজে আসে। উদাহরণস্বরূপ, যদি মাথা ব্যথার ওষুধটি না থাকে, তাহলে সিস্টেমটি বিকল্প কোনো ওষুধ সাজেস্ট করতে পারে। আপনি যদি সিরিয়াল নম্বর দিয়ে আপনার স্টক আইটেম ট্র্যাক করতে চান, যা মোবাইল বা অটোমোবাইল ব্যবসায় সাধারণ, তাহলে সিরিয়াল ট্র্যাকিং চালু করতে পারেন। আপনি যদি প্রতিটি আইটেমের জন্য শুধু একটি রেট রাখতে চান, তাহলে একাধিক এমআরপি রেট বাদ দেওয়ার অপশনও রয়েছে। আপনি যদি সিস্টেম কনফিগারেশনে কোনো কাস্টম ফিল্ড বা আইটেম মাস্টার অ্যাট্রিবিউট তৈরি করে থাকেন, সেগুলো এখানে দেখাবে, যাতে আপনি প্রাসঙ্গিক তথ্য দিতে পারেন। অনেক আইটেম ম্যানুয়ালি তৈরি করা ঝামেলাপূর্ণ হতে পারে বলে এখানে একটি বাল্ক ইম্পোর্ট ফিচার আছে, যেখানে আপনি একটি এক্সেল টেমপ্লেট ডাউনলোড করে
তাতে আপনার আইটেমের তথ্য পূরণ করে আপলোড করলেই সব আইটেম স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়ে যাবে। আরেকটি উপকারী ফিচার হল পিক অ্যান্ড প্যাক, যা ফার্মেসির মতো ব্যবসার জন্য দারুণ, যেখানে গ্রাহকরা নিয়মিত একই ধরনের পণ্য চান। আপনি একটি পিক অ্যান্ড প্যাক লিস্ট তৈরি করেন, ঠিক যেন প্রেসক্রিপশনের মতো, যেখানে গ্রাহকের প্রয়োজনীয় সব আইটেম থাকে, এবং যখনই তারা কিনতে আসে, আপনি শুধু সেই লিস্টটি সিলেক্ট করলেই সব আইটেম স্বয়ংক্রিয়ভাবে ইনভয়েসে যোগ হয়ে যায়। আপনি পিক অ্যান্ড প্যাক লিস্ট তৈরি করতে পারেন, যা গ্রাহক ব্যবহার করতে পারবেন, অথবা পার্টিভিত্তিক অর্থাৎ নির্দিষ্ট গ্রাহকের জন্য। কখনো কখনো আপনার কাছে একাধিক একই ধরনের আইটেম থাকতে পারে, যেগুলোর মধ্যে শুধু সামান্য পার্থক্য থাকে, যেমন রঙের পার্থক্য। প্রতিটি আইটেম আলাদাভাবে তৈরি না করে আপনি একটি প্রধান আইটেম তৈরি করতে পারেন এবং তার অধীনে প্রতিটি ভ্যারিয়েন্টের জন্য সাব আইটেম যোগ করতে পারেন। এতে ব্যবস্থাপনা সহজ হয়। সবশেষে, আপনার ইনভেন্টরি সঠিক রাখতে স্টক অ্যাডজাস্টমেন্ট অপশনটি আপনার প্রকৃত স্টক এবং অনলাইন বক্সে রেকর্ডকৃত স্টকের মধ্যে অমিল ঠিক করতে সাহায্য করে। উদাহরণস্বরূপ, যদি আপনার কাছে সিস্টেমে দেখানো সংখ্যার চেয়ে কম আইটেম থাকে, তাহলে অনলাইন বক্সে স্টক ইস্যু করে তা সমন্বয় করতে পারেন। আর যদি বেশি পান, তাহলে স্টক রিসিভ করে সিস্টেম আপডেট করতে পারেন। যদি অনলাইন বক্সে আমার কাছে প্রকৃত স্টকের চেয়ে বেশি পণ্য রেকর্ড করা থাকে, তাহলে ইনভেন্টরি সমন্বয়ের জন্য সেই পণ্য ইস্যু করব। অন্যদিকে, যদি অনলাইন বক্সে আমার কাছে প্রকৃত স্টকের চেয়ে কম পণ্য থাকে, তাহলে আমি পণ্য রিসিভ করে সিস্টেম আপডেট করব। প্রক্রিয়াটি খুবই সহজ। প্রথমে আমরা পণ্যটি নির্বাচন করি। তারপর, যদি আমরা স্টক ইস্যু করতে চাই, তাহলে সেটি করি। আর যদি স্টক রিসিভ করতে চাই, তাহলে সেটি করি। এর আগে আমরা পণ্যের ব্যাচ নম্বর নির্বাচন করি এবং তারপর ঠিক করি ইস্যু করব নাকি রিসিভ করব। সবকিছু হয়ে গেলে আমরা এন্ট্রি সেভ করি, আর এভাবেই স্টক অ্যাডজাস্টমেন্ট হয়। পরবর্তী ফিচারটি হল মেটেরিয়াল ইস্যু। ধরা যাক আমি এমন একটি সেল চালাচ্ছি যেখানে গ্রাহকরা 4টি পণ্য কিনলে একটি ফ্রি পিস পাবেন। কারণ আমি ফ্রি পণ্যের জন্য ক্রয় বা বিক্রয় ইনভয়েস তৈরি করতে পারি না, তাই আমি মেটেরিয়াল ইস্যু ব্যবহার করি যাতে আমার স্টক সঠিকভাবে সমন্বয় করা যায়। এখানে আমি আমার ইনভেন্টরি থেকে ফ্রি মেটেরিয়াল ইস্যু করতে পারি, যে কোনো মন্তব্য যোগ করতে পারি, যেমন কার কাছে ইস্যু করা হয়েছে, এবং পণ্য ইস্যুর আগে সব প্রাসঙ্গিক তথ্য পূরণ করতে পারি। একইভাবে এখানে মেটেরিয়াল রিসিপ্ট অপশনও আছে। যদি আমি কোনো ফ্রি পণ্য ইনভয়েস ছাড়া পাই, তাহলে আমি এখানে সেই তথ্য এন্ট্রি করে আমার স্টক রেকর্ড সমন্বয় করতে পারি। এরপর আছে ফিজিক্যাল স্টক টেকিং, যা মূলত আপনার ইনভেন্টরির একটি অডিট রিপোর্ট। যখনই আপনি ফিজিক্যাল স্টক অডিট করেন, তখন নির্দিষ্ট তারিখে স্টকের অবস্থা ট্র্যাক করার জন্য এখানে ডেটা এন্ট্রি করতে পারেন। এটি নিয়মিত ইনভেন্টরি যাচাই ও অডিটিংয়ে সহায়তা করে। এরপর আছে ইন্টারব্রাঞ্চ ট্রান্সফার, যা একাধিক লোকেশন ও আলাদা স্টক থাকা ব্যবসার জন্য খুবই উপযোগী। ধরা যাক আমার এক শাখায় কিছু স্টক আছে, যেটা আমাকে অন্য শাখায় পাঠাতে হবে। কারণ আমি আমার নিজের শাখাগুলোর মধ্যে ইনভয়েস জেনারেট করতে পারি না, তাই ইন্টারব্রাঞ্চ ট্রান্সফার ব্যবহার করি। প্রথমে, যেই শাখায় পণ্য দরকার, সেখান থেকে একটি ইন্টারব্রাঞ্চ ইস্যু রিকোয়েস্ট তোলা হয়। উদাহরণস্বরূপ, আমি যদি মুম্বাই শাখায় থাকি এবং চেন্নাই শাখা থেকে 100টি পানির বোতল চাই, তাহলে আমি একটি রিকোয়েস্ট তৈরি করে সেটি সংরক্ষণ করি। এরপর চেন্নাই শাখা এই রিকোয়েস্টটি দেখবে এবং একটি ইন্টারব্রাঞ্চ ইস্যু তৈরি করে স্টক মুম্বাইতে পাঠাবে। তারা রিকোয়েস্টটি তুলে নেয়, তারিখ, ট্যাক্সের বিবরণ প্রবেশ করায় এবং সেটি সংরক্ষণ করে। এই সময়ে পণ্যগুলোকে গুডস ইন ট্রানজিট হিসেবে চিহ্নিত করা হয়। যখন চালান মুম্বাইতে পৌঁছে যায়, তখন আমি ইন্টারব্রাঞ্চ রিসিপ্টে গিয়ে রিসিপ্টের বিবরণ যেমন রিসিপ্ট নম্বর, ট্যাক্স এবং পোস্টিং জিএল প্রবেশ করি। আমি ইন্টারব্রাঞ্চ ইস্যু থেকে বিস্তারিত তথ্য টেনে এনে নিশ্চিত করতে পারি কি পাঠানো হয়েছিল। নিশ্চিত করে সংরক্ষণ করার পর রিসিপ্ট সম্পন্ন হয় এবং ট্রান্সফার শেষ হয়। সুতরাং, সংক্ষেপে বললে, আপনি একটি শাখা থেকে পণ্য অনুরোধ করেন, অন্য শাখা সেগুলো ইস্যু করে, এবং আপনি আপনার লোকেশনে পণ্য গ্রহণ করেন, যার মাধ্যমে ইন্টারব্রাঞ্চ ট্রান্সফার প্রক্রিয়া সম্পন্ন হয়। এইভাবে আপনি আপনার ব্যবসার মধ্যে সহজেই মালামাল ইস্যু ও গ্রহণ করতে পারেন। এখন চলুন সমস্ত কনফিগারেশন নিয়ে আলোচনা করি। বিভাগসমূহ। যদি আপনি প্রয়োজনীয় পৃষ্ঠায় কোনো পরিবর্তন করতে চান, তাহলে আপনাকে কনফিগারেশন বিভাগে যেতে হবে। এই কনফিগারেশন ফিল্ডগুলো সব জায়গায় একই রকম, এবং আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এগুলো সেট করতে পারেন। প্রথমেই আছে প্যারেন্ট ডকুমেন্ট। এখানে আপনি নির্ধারণ করবেন প্যারেন্ট ডকুমেন্ট কী হবে। যদি আপনি চান না যে প্যারেন্ট ডকুমেন্টের চেয়ে বেশি পরিমাণ অনুমোদিত হোক, তাহলে আপনি সেই অপশনটি সক্রিয় করতে পারেন। এরপর, যদি আপনি অন্য কোথাও থেকে ডকুমেন্ট টানতে চান,
তাহলে আপনি নির্ধারণ করবেন কিভাবে টানবেন, লাইন আইটেম পরিমাণ অনুযায়ী, সম্পূর্ণ ডকুমেন্ট, অথবা লাইন আইটেম পরিমাণের সাথে শীর্ষ হেডার সহ। আপনি আপনার প্রক্রিয়ার সাথে মানানসই অপশনটি বেছে নিতে পারেন। এরপর আছে প্যারেন্ট ডকুমেন্টের জন্য স্বয়ংক্রিয় মেয়াদোত্তীর্ণ তারিখ, যা আপনি এখানে প্রবেশ করাতে পারেন। এরপর আসে আপনার তারিখ পছন্দ। এটি সাধারণ রেট হবে নাকি প্যারেন্ট ডকুমেন্টের উপর ভিত্তি করে হবে, আপনি সেই অনুযায়ী নির্বাচন করবেন। পরবর্তীটি হল স্কিপ সিলেক্টেড লোকেশন ফিল্টার। আপনি যদি লোকেশন ফিল্টার ব্যবহার করতে না চান, তাহলে এখানে ক্লিক করুন। এরপর আছে প্যারেন্ট ডকুমেন্ট পার্টি এবং সাব পার্টি ফিল্টার। এখানে আপনি যে কোনো ধরনের ফিল্টার বেছে নিতে পারেন। এরপর আসে অনুমোদিত আইটেম টাইপ। ড্রপডাউন থেকে আপনি যেসব আইটেম অনুমোদন করতে চান সেগুলো বেছে নিন। এবার নাম্বারিংয়ে আসা যাক। এখানে আপনি ঠিক করবেন আপনার ইনভয়েস নম্বর স্বয়ংক্রিয়ভাবে একটি নামেরিক সিরিজ থেকে তৈরি হবে কিনা, অথবা আপনি চাইলে ম্যানুয়াল এন্ট্রিতেও যেতে পারেন। আপনি চাইলে নাম্বারিং প্রতি বছর, প্রতি মাস, অথবা কখনোই রিসেট হবে কিনা সেটিও নির্ধারণ করতে পারেন। ইনভয়েস নম্বরের জন্য আপনি চাইলে একটি প্রিফিক্সও সেট করতে পারেন। এটি স্বয়ংক্রিয় বা ম্যানুয়াল, আপনার পছন্দ অনুযায়ী হতে পারে। এরপর আপনি ঠিক করবেন ইনভয়েস নম্বরটি কিভাবে আলাদা করবেন, স্ল্যাশ, হাইফেন, স্পেস, অথবা কোনো সেপারেটর ছাড়াই। সবশেষে আপনি নির্ধারণ করবেন ইনভয়েস নম্বরে কতটি ডিজিট থাকবে। এরপর আসে নোটিফিকেশন সেকশন। আপনি যেমনটি সেলস ও পারচেজ মডিউলে দেখেছেন, এখানেও আপনি ঠিক করতে পারবেন ইমেইল বা হোয়াটসঅ্যাপ মেসেজ কিভাবে পাঠানো হবে। প্রক্রিয়াটি একই। এরপর আসে অনুমোদন সেটিংস। আপনি নির্ধারণ করতে পারেন ডকুমেন্টগুলো অনুমোদনের প্রয়োজন হবে কিনা, এবং হলে তা 1 স্তরের, 2 স্তরের, নাকি ওয়ার্কফ্লো ভিত্তিক অনুমোদন হবে। এইসব কনফিগারেশন খুব সহজেই ইম্পোর্ট করা যায়। আপনি শুধু ইম্পোর্ট সেকশন থেকে ফরম্যাটটি ডাউনলোড করুন, বিস্তারিত পূরণ করুন এবং আপলোড করুন। আপনি যদি কারো কাছে ইনভয়েসের বিস্তারিত পাঠাতে চান, তাহলে সেটি নির্ধারিত সময়ে পাঠাতে পারেন বা এখান থেকেই সরাসরি মেইল করতে পারেন। এখন চলুন জব ওয়ার্ক আউটওয়ার্ডে যাই। জব ওয়ার্ক আউটওয়ার্ড কি? ধরা যাক আপনি একটি উৎপাদন ব্যবসার মালিক, যেমন অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং। আপনি সবকিছু নিজেই তৈরি করেন, শুধু ব্যাটারি ছাড়া, যেটা আপনি কোনো ভেন্ডারের কাছে আউটসোর্স করেন। বাইরের কোনো ভেন্ডারকে কাজ দেওয়ার প্রক্রিয়াটি হল জব ওয়ার্ক আউটওয়ার্ড। এই সেকশনে প্রথম ধাপ হল জব ওয়ার্ক আউটওয়ার্ড রেট সেট করা। প্রসেসের নাম, তৈরি ফিনিশেড আইটেম এবং রেট নির্বাচন করেন। এরপর আসে জবের জন্য ম্যাটেরিয়াল ইস্যু। যেভাবে ফ্রি প্রোডাক্ট বা স্টক অ্যাডজাস্টমেন্টের জন্য ম্যাটেরিয়াল ইস্যু করেন, জব ওয়ার্কের জন্য ভেন্ডারকে ম্যাটেরিয়াল ইস্যু করেন। এখানে আপনি ভেন্ডার, ব্রাঞ্চ, ইস্যু তারিখ, প্রসেসের নাম, প্রসেস রেট, এটি নতুন নাকি রিওয়ার্ক, রেফারেন্স নম্বর এবং তারিখ নির্বাচন করেন। আপনি আইটেমগুলো বারকোড স্ক্যান করে অথবা ম্যানুয়ালি নির্বাচন করে এন্ট্রি করতে পারেন। নির্বাচনের পর আপনি জবের জন্য ভেন্ডারকে ইস্যু করা ম্যাটেরিয়ালের বিস্তারিত সংরক্ষণ করেন। এরপর আসে জব শেষে ম্যাটেরিয়াল রিসিপ্ট। কখনো কখনো ভেন্ডার অতিরিক্ত ম্যাটেরিয়াল বা অব্যবহৃত কাঁচামাল সমাপ্ত পণ্যের সাথে ফেরত পাঠায়। এই রিটার্নগুলো এখানে এন্ট্রি করা হয়। এখানে আপনি ভেন্ডার, ব্রাঞ্চ, রিসিপ্টের তারিখ, রিসিপ্ট নম্বর, প্রসেস, এটি নতুন নাকি রিওয়ার্ক এবং সংশ্লিষ্ট ইস্যু নম্বরের সাথে লিঙ্ক নির্বাচন করেন। সব তথ্য এন্ট্রি করার পর আপনি রিসিপ্ট সংরক্ষণ করেন। সামগ্রিকভাবে পুরো প্রক্রিয়াটি হল, প্রথমে আপনি সমাপ্ত পণ্য ও তারিখ সহ প্রসেস তৈরি করেন, তারপর প্রয়োজনীয় ম্যাটেরিয়াল ভেন্ডরকে ইস্যু করেন, এবং শেষে জব ওয়ার্ক শেষে ফেরত আসা ম্যাটেরিয়াল রিসিপ্ট আফটার জব ওয়ার্কের মাধ্যমে এন্ট্রি করেন। আপনি চাইলে সরাসরি জব ওয়ার্ক ম্যাটেরিয়াল ইস্যু থেকে রিসিপ্টের বিস্তারিত নিতে পারেন। ঠিক আছে, জব ওয়ার্কের জন্য ম্যাটেরিয়াল ইস্যু করার পর এবার আমরা যাচ্ছি জব ওয়ার্ক আউটওয়ার্ড ইনভয়েসে। এখন আমরা যখন জব ওয়ার্কের জন্য কাঁচামাল ইস্যু করি, তখন সাধারণত সেটা ফেরত পাই, কখনো সমাপ্ত পণ্যের সঙ্গে, আবার কখনো শুধু কাঁচামাল ফেরত আসে। সমাপ্ত পণ্যের সঙ্গে ভেন্ডার আমাদের একটি ইনভয়েসও পাঠাবেন, এবং এটিকে অনেকটা পারচেজ ইনভয়েসের মতোই বিবেচনা করা হয়। তাহলে চলুন দেখি কিভাবে এটি এন্ট্রি করতে হয়। আপনি জব ওয়ার্ক আউটওয়ার্ড ইনভয়েস সেকশনে যাবেন এবং যেভাবে সাধারণ পারচেজ ইনভয়েস এন্ট্রি করেন, ঠিক সেভাবেই শুরু করবেন। প্রথমে আপনাকে জিএসটি টাইপ নির্বাচন করতে হবে, অর্থাৎ এটি ক্যাশ নাকি ক্রেডিট পারচেজ। ব্রাঞ্চ নির্বাচন করুন।
ভেন্ডার বাছাই করুন। ইমেইল এন্ট্রি করুন। যদি কারেন্সি কনভার্সন থাকে তাহলে মুদ্রা নির্বাচন করুন এবং কনভার্সন রেট যোগ করুন। এরপর এই ইনভয়েসটি যে প্রসেসের সাথে সম্পর্কিত সেটি নির্বাচন করুন। তারপর ইনভয়েসের তারিখ এবং জব ওয়ার্ক ইনভয়েস নম্বর পূরণ করুন। এখানে একটি ছোট্ট টিপস দিচ্ছি। আপনি যদি নাম্বারিং ফরম্যাট পরিবর্তন করতে চান তাহলে কনফিগারেশন নাম্বারিংয়ে গিয়ে সেখান থেকে আপডেট করতে পারেন। আপনার যদি কোনো রেফারেন্স নম্বর বা রেফারেন্স তারিখ থাকে তাহলে সেটিও যোগ করুন। এবং যদি লেনদেনের সাথে কোনো এজেন্ট যুক্ত থাকে তাহলে এখানে এজেন্টের নাম নির্বাচন করতে পারেন। এরপর আপনি ঠিক করবেন এই ইনভয়েসের ট্যাক্স ইনক্লুসিভ নাকি এক্সক্লুসিভ, বিলিং অ্যাড্রেস এবং শিপিং অ্যাড্রেস সেট করবেন। যদি কোনো পেমেন্ট টার্মস থাকে তাহলে সেগুলো নির্বাচন করুন। এখন এখানে একটি সহায়ক তথ্য দিচ্ছি। আপনার পণ্যের যদি বারকোড থাকে তাহলে সেটি ব্যবহার করে নির্বাচন করতে পারেন, অথবা আপনি চাইলে মেটেরিয়াল রিসিভড আফটার জব ওয়ার্ক থেকে ডিটেইলস টেনে আনতে পারেন। তাহলে মূলত আপনি আইটেমগুলো নির্বাচন করবেন, প্রাপ্ত চূড়ান্ত পণ্যটি যোগ করবেন, তারপর আইটেমের বিস্তারিত যেমন ইউনিট, পরিমাণ, রেট ইত্যাদি লিখবেন। সবকিছু শেষ হলে শুধু সেভ করুন। এছাড়াও ভুলে যাবেন না এখানে একটি অ্যাটাচমেন্ট অপশন আছে যেখানে আপনি ভেন্ডারের ইনভয়েস আপলোড করতে পারেন। এভাবে পরে যদি কখনো খুঁজে পেতে হয় তাহলে সেটি এখানেই থাকবে, ফাইল ঘেঁটে খুঁজতে হবে না। এখন যদি অতিরিক্ত চার্জ যেমন ব্রোকারেজ, পরিবহন, ট্যাক্স বা অন্য কিছু থাকে তাহলে আপনি সেগুলো পারচেজ অ্যাট্রিবিউট ব্যবহার করে যোগ করতে পারেন। আর যদি চার্জ প্রযোজ্য হয় তাহলে সেগুলোর ডিটেইলসও এখানে দিতে পারবেন। এছাড়াও আপনার কাছে একটি লজিস্টিক্স ডিটেইল সেকশন আছে যদি আপনি সেই তথ্য সংরক্ষণ করতে চান। এবং এটাই শেষ। সবকিছু ঠিকঠাক হয়ে গেলে শুধু সেভ করুন আর আপনার জব ওয়ার্ক আউটওয়ার্ড ইনভয়েস সম্পন্ন। এই পর্যায়ে আপনি পুরো প্রক্রিয়াটি শেষ করেছেন। জব ওয়ার্কের দাম নির্ধারণ করেছেন, মালামাল ইস্যু করেছেন, প্রস্তুত পণ্য পেয়েছেন, ইনভয়েস পেয়েছেন এবং সেটি সিস্টেমে এন্ট্রি করেছেন। এখন পেমেন্ট করার সময় সেটি পেমেন্ট বিলো সেকশনের মাধ্যমে করা হয়, যা পারচেজ মডিউল প্যাকেজের একটি অংশ। এখন চলুন জব ওয়ার্ক ইনওয়ার্ড নিয়ে এগিয়ে যাই। তাহলে এখানে একটি ভিন্ন পরিস্থিতি আছে। ধরা যাক আপনি ব্যাটারি তৈরি করেন না কিন্তু ব্রেক তৈরি করেন। এখন কেউ যিনি ব্রেক তৈরি করেন না তিনি আপনাকে তাদের কাঁচামাল দেন এবং আপনাকে তাদের জন্য ব্রেক তৈরি করতে বলেন। এই ক্ষেত্রে এটি একটি জব ওয়ার্ক ইনওয়ার্ড প্রক্রিয়া। এখানে প্রথম ধাপ হল জব ওয়ার্ক ইনওয়ার্ড রেট নির্ধারণ করা, ঠিক যেমনটি আমরা আউটওয়ার্ড জব ওয়ার্কের জন্য করেছিলাম। তাই আপনি প্রসেস, ফিনিশড আইটেম এবং রেট সেট করবেন। এরপর জব ওয়ার্কের জন্য মেটেরিয়াল রিসিপ্টে যান। এখানেই আপনি কাস্টমারের কাছ থেকে কাঁচামাল গ্রহণ করবেন। এখানে আপনি কাস্টমারের নাম নির্বাচন করবেন, রিসিপ্টের তারিখ লিখবেন, কোন প্রসেসের জন্য এটি তা বাছাই করবেন, প্রসেস রেট নির্বাচন করবেন, এটি নতুন নাকি রিওয়ার্ক তা উল্লেখ করবেন, তারপর রেফারেন্স নম্বর ও রেফারেন্স তারিখ লিখবেন। পার্টি ও শিপিং ঠিকানা যোগ করুন, তারপর আইটেমের বিস্তারিত দিন, ঠিক যেমন আউটওয়ার্ড জব ওয়ার্ক স্ক্রিনে করেছিলেন। সবকিছু পূরণ হয়ে গেলে শুধু সেভ করুন এবং জব ওয়ার্কের জন্য মেটেরিয়াল রিসিপ্ট রেকর্ড হয়ে যাবে। এখন আপনি যখন মেটেরিয়াল গ্রহণ করেছেন তখন আপনি পণ্যটি প্রস্তুত করবেন। এটি শেষ হলে আপনি প্রস্তুতকৃত পণ্য এবং যে কোনো অবশিষ্ট কাঁচামাল আবার কাস্টমারের কাছে পাঠিয়ে দেবেন। এটি করতে আপনাকে জব ওয়ার্ক থেকে মেটেরিয়াল ইস্যুতে যেতে হবে। এখানেও আপনাকে ব্রাঞ্চ নির্বাচন করতে হবে, কাস্টমার বাছাই করতে হবে, ইস্যু তারিখ ও ইস্যু নম্বর লিখতে হবে, প্রসেস নির্বাচন করতে হবে এবং এটি ফ্রেশ নাকি রিওয়ার্ক তা চিহ্নিত করতে হবে। মূল ইস্যুটি উল্লেখ করুন, রেফারেন্স নম্বর এবং রেফারেন্স তারিখ যোগ করুন। তারপর যেসব আইটেম আপনি ফেরত দিচ্ছেন সেগুলো নির্বাচন করুন এবং আপনি যখন শেষ করবেন তখন শুধু সেভ করুন। এভাবেই অ্যালেন বক্সে জব ওয়ার্ক ইনওয়ার্ড ও আউটওয়ার্ড প্রক্রিয়া পরিচালিত হয়। রেট সেট আপ করা, মেটেরিয়াল ইস্যু ও রিসিভ করা, ইনভয়েস এন্ট্রি করা এবং প্রতিটি ধাপে ধাপে ট্র্যাক করা, সবকিছুই এখানে করা যায়। ঠিক আছে,
এরপর আমরা কাস্টমারের জন্য একটি ইনভয়েস রিলিজ করব। এজন্য আমরা যাব ইনভেন্টরি জব ওয়ার্ক ইনওয়ার্ড, তারপর জব ওয়ার্ক ইনওয়ার্ড ইনভয়েসে। মূলত এটি একটি সেলস ইনভয়েস, কারণ আমরা তাদের জব ওয়ার্ক সম্পন্ন করেছি, তাই এখন আমরা তাদের জন্য একটি সার্ভিস ইনভয়েস তৈরি করব। তাহলে প্রথমেই আমরা জিএসটি টাইপ সিলেক্ট করব, সেটা ক্যাশ নাকি ক্রেডিট। এরপর আমরা সেই ব্রাঞ্চটি বাছাই করব যেখান থেকে এই ইনভয়েসটি রেইজ করা হচ্ছে। এরপর কাস্টমার সিলেক্ট করব, ইমেইল এন্ট্রি করব, যদি ভিন্ন কারেন্সিতে হয় তাহলে কারেন্সি, কনভার্সন রেট সিলেক্ট করব, কোন প্রসেসের জন্য এই ইনভয়েসটি জেনারেট করা হচ্ছে সেটিও নির্বাচন করব। পরবর্তী ধাপে থাকবে তারিখ, তারপর জব ওয়ার্ক ইনভয়েস নম্বর। যেমনটা বলেছিলাম, যদি ইনভয়েস নম্বর পরিবর্তন করতে চান তাহলে কনফিগারেশন নাম্বারিংয়ে গিয়ে সেখান থেকে আপডেট করতে পারেন। এরপর আছে রেফারেন্স নম্বর, রেফারেন্স তারিখ, যদি কোনো এজেন্ট বা সেলসম্যান যুক্ত থাকে তাহলে এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এছাড়াও ইনভয়েসটি ট্যাক্স সহ নাকি ট্যাক্স ছাড়া তা চিহ্নিত করতে ভুলবেন না। এখন আসল গুরুত্বপূর্ণ অংশটি আসছে, আপনি জব ওয়ার্ক ইস্যু থেকে ডেটা টানবেন। তাহলে মূলত আমরা যত মেটেরিয়াল পাঠিয়েছি, যত ফিনিশড প্রোডাক্টে কাজ করেছি, হ্যাঁ, সেগুলো সরাসরি জব ওয়ার্ক ইস্যু থেকে টেনে নেব। তাহলে কাস্টমার সিলেক্ট করার পর আপনি জব ওয়ার্ক থেকে টানার অপশন দেখতে পাবেন এবং সেখান থেকে শুধু প্রাসঙ্গিক আইটেমগুলো সিলেক্ট করে ওকে ক্লিক করবেন। একদম সহজ। এটা হয়ে গেলে শুধু সেভ করুন আর দেখুন আপনার ইনভয়েস তৈরি হয়ে গেছে। আপনি এই ইনভয়েসটি ইমেইল, এসএমএস এবং যদি আপনি পেইড প্ল্যানে থাকেন তাহলে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও পাঠাতে পারেন। সার্ভিস জব কার্ড। ঠিক আছে, এখন আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের ইনভেন্টরিতে সার্ভিস জব কার্ড আছে। তাহলে সার্ভিস জব কার্ড আসলে কি, আমি সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। এটি মূলত একটি ডকুমেন্ট যা সার্ভিস ভিত্তিক ইন্ডাস্ট্রিতে সার্ভিস বা রিপেয়ার টাস্ক ম্যানেজ ও ট্র্যাক করার জন্য ব্যবহৃত হয়। এতে সাধারণত কাজের বিবরণ, গ্রাহকের তথ্য, দায়িত্বপ্রাপ্ত টেকনিশিয়ান, প্রয়োজনীয় যন্ত্রাংশ, সার্ভিস চার্জ, কাজ শেষ হওয়ার অবস্থা অন্তর্ভুক্ত থাকে। আমি আপনাকে একটি উদাহরণ দিচ্ছি। একটি অটোমোবাইল ওয়ার্কশপে সার্ভিস জব কার্ডে মেরামতের প্রয়োজনীয়তা, ব্যবহৃত স্পেয়ার পার্টস, মোট বিলিংয়ের তথ্য থাকবে, স্বচ্ছতা ও সহজ কাজের প্রবাহ নিশ্চিত করে। কিভাবে একটি তৈরি করব? সার্ভিস জব কার্ডে যাব, প্রথম সেকশনে বিস্তারিত তথ্য প্রবেশ করানো শুরু করব। প্রথমে শাখা নির্বাচন করুন, তারপর গ্রাহক নির্বাচন করুন, যদি এই কার্ডের জন্য কোনো ম্যানেজার নির্ধারিত থাকে নির্বাচন করতে পারেন। সার্ভিস আইটেম নির্বাচন করব। উদাহরণস্বরূপ গ্রাহক মি, শর্মা ম্যানেজার মি, বর্মা সার্ভিস আইটেম ব্রেক মেরামত। প্রত্যেকটি অনুযায়ী নির্বাচন করুন। এরপর আমাদের কাছে আছে জব কার্ড নম্বর, তারিখ, রেফারেন্স নম্বর ও তারিখ। এছাড়াও আমাদের কাছে একটি আনুমানিক অর্থের অংশ রয়েছে। ধরা যাক আমি যন্ত্রাংশের জন্য 3,000 ভারতীয় রুপি এবং শ্রমের জন্য 3,000 ভারতীয় রুপি অনুমান করেছি। এখানে সেটি লিখুন। এরপর আমরা ডেলিভারির তারিখ লিখব। ধরা যাক বিকেল 4টা। কোনো সেলসম্যান নির্ধারিত থাকলে সেটিও নির্বাচন করতে পারেন। কাজটি সম্পন্ন হলে এখানেই ক্লোজড হিসেবে চিহ্নিত করতে পারেন। প্রাপ্ত অ্যাক্সেসরিজ আইটেমের বিবরণ, রিপোর্ট করা সমস্যা ও আইটেমের অবস্থা লিখতে পারেন। আইটেম তালিকা। এগুলোই সেই যন্ত্রাংশ বা পরিষেবা যেগুলো সম্পাদন বা প্রতিস্থাপন করতে হবে। আপনি এগুলো এখানে লিখবেন এবং তার ভিত্তিতে আইটেমের মূল্য, ট্যাক্স, বীমা, প্যাকিং চার্জ এবং অন্যান্য সবকিছু হিসাব করা হবে। যদি জব কার্ডের সাথে কোনো হার্ড ডকুমেন্ট থাকে আপনি সেটি এখানেই আপলোড করতে পারেন। এটাই ছিল সব। এখন জব কার্ড তৈরি হয়ে গেছে। জব কার্ডের বিপরীতে উপকরণ ইস্যু। এখন জব কার্ড তৈরি হয়ে গেলে আমরা জব কার্ডের বিপরীতে উপকরণ ইস্যুতে যাব। এখানেই আপনি উল্লেখ করবেন কাজের জন্য কোন স্পেয়ার পার্টস বা উপকরণ লাগবে। তাহলে এখানে প্রথমে আপনি জব কার্ড নম্বর, ইস্যু তারিখ এবং রেফারেন্স তারিখ নির্বাচন করবেন। আপনি জব কার্ড নির্বাচন করলেই সব তথ্য স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে, যেমন রিপোর্ট করা সমস্যা, আইটেমের বিবরণ ইত্যাদি। তারপর আপনি শুধু ওই কাজের জন্য প্রয়োজনীয় আইটেমটি নির্বাচন করবেন
এবং সেভে ক্লিক করবেন। তাহলে মূলত এখানেই আপনি কাজটি সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় উপকরণ ইস্যু করেন। জব কার্ডের বিপরীতে উপকরণ গ্রহণ। এখন ধরুন আমরা একটি পার্ট ইস্যু করেছিলাম, হয়তো 120 জিএসএম পয়েল, কিন্তু টেকনিশিয়ান সেটি ব্যবহার করেনি। সেই ক্ষেত্রে আমরা জব কার্ডের বিপরীতে উপকরণ গ্রহণে যাব। আবারও জব কার্ড নির্বাচন করুন এবং তার সব তথ্য দেখাবে। তারপর শুধু ফেরত আসা আইটেম ও পরিমাণ নির্বাচন করুন এবং সেভে ক্লিক করুন। এভাবে ব্যবহার না হওয়া উপকরণগুলো আবার আপনার ইনভেন্টরিতে ফিরে আসে। জব কার্ডের বিপরীতে ইনভয়েস। কাজ শেষ হয়ে গেলে এবং ব্যবহৃত পার্টগুলো চূড়ান্ত হলে আমরা জব কার্ডের বিপরীতে ইনভয়েসে যাব। এখানে আমরা চূড়ান্ত ইনভয়েস তৈরি করি। প্রথমে আপনাকে বেছে নিতে হবে এটি জিএসটি ইনভয়েস কিনা এবং এটি ট্যাক্স, ক্যাশ বা ক্রেডিটে হচ্ছে কিনা। এরপর আপনি ব্রাঞ্চ এবং জব কার্ড নম্বর নির্বাচন করবেন। জব কার্ড নির্বাচন করার পর গ্রাহক, আইটেম, সেলসম্যান, প্রাইস ক্যাটাগরি সব তথ্য স্বয়ংক্রিয়ভাবে চলে আসে। এরপর আপনি এইচএসএন কোড, ট্যাক্স যাচাই করতে পারেন, আর সব কিছু ঠিক থাকলে শুধু সেভ করুন। ব্যাস এতটুকুই। এখন ইনভয়েসটি নির্দিষ্ট সেই সার্ভিস জব কার্ডের বিপরীতে তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এরপর আমরা জব কার্ড ক্লোজ করার অপশনে আসি। এখানে ব্যাপারটা আসলে বেশ সহজ। আমাদের ব্রাঞ্চ নির্বাচন করে ক্লোজার তারিখ সেট করতে হবে। কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত ক্লোজ করছি নির্ধারণ করতে হবে। এটা করার পর ওই সময়কালের সব জব কার্ড স্ক্রিনে চলে আসবে। যেটা ক্লোজ করতে চাই নির্বাচন করে সেভ করলেই জব কার্ডটি অফিসিয়ালি ক্লোজ হয়ে যাবে। তাহলে দেখুন ওভেন বক্সে নির্দিষ্ট কোনো জব কার্ড ক্লোজ করা কতটা সহজ। এখন চলুন সামনে এগোই। ইনভেন্টরি মডিউলে আমরা ইতিমধ্যেই অনেক কিছু কভার করেছি। আমরা ইনভেন্টরির কনফিগারেশন, আইটেম মাস্টার, টিক অ্যান্ড ট্যাগ, সাব আইটেম, স্টক অ্যাডজাস্টমেন্ট, ম্যাটেরিয়াল ইস্যু, ম্যাটেরিয়াল রিসিপ্ট, ফিজিক্যাল স্টক রিকনসিলিয়েশন, ইন্টারব্রাঞ্চ ট্রান্সফার, জব ওয়ার্ক আউটওয়ার্ড, জব ওয়ার্ক ইনওয়ার্ড এবং অবশ্যই সার্ভিস জব কার্ড নিয়ে আলোচনা করেছি। তাহলে এবার চলুন রিপোর্ট নিয়ে কথা বলি। এবং সত্যি বলতে ওভেন বক্সে অনেক ধরনের রিপোর্ট আছে যা ব্যবসা পরিচালনাকে অনেক সহজ করে তুলতে পারে। এই রিপোর্টগুলো সব ধরনের চাহিদা পূরণের জন্য ডিজাইন করা হয়েছে। তাহলে আমি আপনাকে ইনভেন্টরি মডিউলে থাকা কিছু গুরুত্বপূর্ণ রিপোর্টের সাথে পরিচয় করিয়ে দিই। আমরা রিপোর্টে যাব, তারপর অল রিপোর্টসে ক্লিক করব। এখানে আপনি ইনভেন্টরি রিপোর্টের জন্য একটি আলাদা সেকশন দেখতে পাবেন। শুধু মোর রিপোর্টসে যান আর তার নিচে ইনভেন্টরি সংক্রান্ত সবকিছু পেয়ে যাবেন। এখন প্রথম যে রিপোর্টটি আমরা দেখব সেটি হল প্রাইমারি স্টক রিপোর্ট। এতে আইটেম মাস্টার, সাব আইটেম মাস্টার এবং বান্ডেল ডিটেইল সহ আইটেম মাস্টারের মতো ভিউ অন্তর্ভুক্ত রয়েছে। তাহলে মূলত আইটেম মাস্টারে আপনি সেই আইটেম তৈরি করার সময় যে সব তথ্য পূরণ করেছিলেন, যেমন আইটেমের নাম, কোড, গ্রুপ, ক্যাটাগরি এবং অন্যান্য সবকিছু দেখতে পারবেন। একই বিষয় সাব আইটেম মাস্টার এবং বান্ডেল ডিটেইলসের ক্ষেত্রেও প্রযোজ্য। এরপর আমরা আসি স্টক লেজারে। এই অংশে রয়েছে স্টক ডে বুক, স্টক লেজার, সাব আইটেম অনুযায়ী স্টক লেজার, দৈনিক আইটেম মুভমেন্ট এবং মাসিক আইটেম মুভমেন্টের মতো অপশন। তাহলে প্রথমেই স্টক লেজার আসলে কি? চলুন স্টক ডে বুক দিয়ে শুরু করি। এটি আপনাকে নির্দিষ্ট কোনো দিনের স্টক মুভমেন্ট দেখায়, কি এসেছে, কি বের হয়েছে, সব কিছু। এরপর আছে মূল স্টক লেজার। এবং এখানেই মজার বিষয়টি আছে, আপনি বিভিন্ন ধরনের ফিল্টার প্রয়োগ করতে পারেন। আপনি দ্রুত সময়কাল নির্বাচন করতে পারেন, শূন্য লেনদেন বাদ দিতে চাইলে সেটাও বেছে নিতে পারেন, শাখা, আইটেম গ্রুপ, নির্দিষ্ট আইটেম সবকিছুই নির্বাচন করা যায়। ফিল্টারগুলো প্রয়োগ করে ভিউতে ক্লিক করলে আপনি একটি স্পষ্ট রিপোর্ট পাবেন যেখানে ওপেনিং ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স, ইস্যু পরিমাণ এবং রিসিপ্ট পরিমাণ সবকিছুই নির্বাচিত তারিখের পরিসরের ভিত্তিতে দেখানো হবে। এখন আপনি যদি আরও গভীরে যেতে চান তাহলে সাব আইটেম অনুযায়ী স্টক লেজারও দেখতে পারেন। এটি অত্যন্ত উপকারী যখন আপনার কোনো পণ্যের একাধিক ভ্যারিয়েন্ট থাকে। আপনি প্রতিটি সাব আইটেমের স্টক কার্যক্রম আলাদাভাবে দেখতে পাবেন। আসলে সাব আইটেম থাকার মূল কারণই হল রিপোর্টে এই বিস্তারিত ভিউ পাওয়া। এরপর আছে ডেইলি আইটেম মুভমেন্ট।
এটি আপনাকে দেখায় কোনো নির্দিষ্ট আইটেম প্রতিদিন কিভাবে চলাচল করছে। এবং এর সাথেই আছে মান্থলি আইটেম মুভমেন্ট রিপোর্ট, যা আপনাকে মাসভিত্তিক সারাংশ দেয়। এরপর আছে স্টক ট্রায়াল রিপোর্ট। এগুলো কয়েকটি ভিন্ন ধরনের ভাগে বিভক্ত। তাই আমাদের আছে স্টক ট্রায়াল সাব আইটেম অনুযায়ী, স্টক ট্রায়াল লেনদেনের ধরন অনুযায়ী, স্টক ট্রায়াল লোকেশন বা গুদাম অনুযায়ী, এমনকি স্টক ট্রায়ালের একটি গ্রিড ভিউ ভার্সনও আছে। তাই যখন আপনি স্টক ট্রায়াল রিপোর্ট খুলে আপনার ফিল্টার নির্বাচন করবেন, তখন আপনি দেখতে পাবেন ওপেনিং স্টক, প্রাপ্ত আইটেম, ইস্যু করা আইটেম, ক্লোজিং ব্যালেন্স, সবকিছুই নির্বাচিত সময়সীমার জন্য। স্টক ট্রায়াল সাব আইটেম নির্বাচন করলে প্রতিটি সাব আইটেমের বিভাজন দেখতে পাবেন। তাই শুধু একটি আইটেম দেখার পরিবর্তে, ধরুন পেইন্ট 905, আপনি দেখতে পাবেন 905 কমলা, নীল, সবুজ ইত্যাদি। এখন লেনদেনের ধরন অনুযায়ী স্টক ট্রায়াল আপনাকে তথ্যবহুল বিশ্লেষণ দেয়। উদাহরণস্বরূপ, আপনি দেখতে পারবেন 905 আইটেমের জন্য কতটা পণ্য ক্রয় চালানের মাধ্যমে এসেছে, কতটা বিক্রি হয়েছে, চালানের অবস্থা কি, কোথায় ব্যবহৃত হয়েছে ইত্যাদি। প্রতিটি তথ্য লেনদেনের ধরন অনুযায়ী সাজানো থাকে। এরপর আছে লোকেশন বা গুদাম ভিত্তিক স্টক ট্রায়াল। এটি আপনাকে বিভিন্ন শাখা বা গুদামের মধ্যে স্টকের চলাচল তুলনা করতে সাহায্য করে। উদাহরণস্বরূপ, চেন্নাই লোকেশনে আপনি দেখতে পাবেন যে ওপেনিং ব্যালেন্স ছিল 400, ক্লোজিং ব্যালেন্সও ছিল 400 এবং নির্বাচিত সময়কালে কোনো লেনদেন হয়নি। একইভাবে অন্যান্য লোকেশনের জন্য আপনি তাদের নিজ নিজ স্টক কার্যক্রম দেখতে পাবেন। গ্রিড ভিউ মূলত সাধারণ রিপোর্টের মতোই, তবে এটি আরও গুছানো গ্রিড ফরম্যাটে দেখানো হয় যাতে পড়তে সহজ হয়। এবং শেষ পর্যন্ত আমাদের কাছে মাসভিত্তিক স্টক ট্রায়ালও আছে, যা একাধিক মাসের মধ্যে স্টক ডেটা তুলনা করতে এবং সময়ের সাথে সাথে ইনভেন্টরি স্তর কিভাবে পরিবর্তিত হয়েছে তা দেখতে একদম উপযুক্ত। তাহলে এইভাবে আলেন বক্সে ইনভেন্টরির বিভিন্ন রিপোর্ট নিয়ে আলোচনা শেষ হল। এই রিপোর্টগুলো বিশদ, কাস্টমাইজযোগ্য এবং ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সহায়ক। ঠিক আছে, এরপর আমরা চলে যাব ভ্যালুয়েশন সেকশনে। এখন ভ্যালুয়েশনে আমাদের কাছে বিভিন্ন ধরনের রিপোর্ট পাওয়া যায়। এখানে রয়েছে স্টপ ভ্যালুয়েশন, এমআরপি ভিত্তিক স্টপ ভ্যালুয়েশন, বিস্তারিত স্টপ ভ্যালুয়েশন, সর্বশেষ ক্রয় মূল্যের ভিত্তিতে স্টপ ভ্যালুয়েশন, ব্যাংকের জন্য স্টক স্টেটমেন্ট, অ্যাট্রিবিউট অনুযায়ী ভ্যালুয়েশন, সাব আইটেম অনুযায়ী ভ্যালুয়েশন এবং একটি নতুন স্টপ ভ্যালুয়েশন রিপোর্টও। তাহলে চলুন এগুলো একে একে দেখে নিই। প্রথমেই আছে স্টপ ভ্যালুয়েশন। মূলত এটি আমাদের দেখায় বর্তমানে আমাদের বইয়ে থাকা স্টকের মূল্য। এখানে আপনি দেখতে পাবেন আপনার কাছে কত স্টক আছে এবং সেই স্টকের মোট মূল্য, যা রেট ও পরিমাণের ওপর ভিত্তি করে নির্ধারিত। এটি একটি দ্রুত ঝলক যা আপনাকে আপনার ইনভেন্টরির মূল্য জানতে সাহায্য করে। এরপর আসে এমআরপি ভিত্তিক স্টক ভ্যালুয়েশন। এটি বেশ সহজবোধ্য। এখানে আপনি আপনার ক্রয়মূল্য বা খরচের দামে নয়, বরং এমআরপি অনুযায়ী স্টকের মূল্য দেখতে পাবেন। তাই আপনি যদি খুচরা মূল্য ট্র্যাক করেন, তাহলে এই রিপোর্টটি সে কাজে সহায়ক। পরবর্তীটি হল স্টপ ভ্যালুয়েশন ডিটেইল। এই রিপোর্টে আপনি বিস্তারিত বিভাজন দেখতে পাবেন, যেমন আইটেম কোড, ব্যালেন্স এবং এটি কোন ভাউচারের সাথে যুক্ত। উদাহরণস্বরূপ, সেই আইটেমটি ক্রয় ভাউচার, বিক্রয় ভাউচার বা অন্য কোনো ধরনের মাধ্যমে এসেছে কিনা, সবকিছু এখানে তালিকাভুক্ত থাকে। এরপর আছে স্টপ ভ্যালুয়েশন অ্যাট লাস্ট পারচেজ রেট। তাই আপনি যদি আপনার স্টকের মূল্যায়ন দেখতে চান শেষ যে দামে আপনি কোনো আইটেম কিনেছেন সেই রেট অনুযায়ী, তাহলে এই রিপোর্টটি দেখতে হবে। এছাড়াও আপনি এখানে স্পষ্টভাবে দেখতে পাবেন ব্রাঞ্চের নাম, আইটেমের নাম, আইটেম কোড, ওপেনিং ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স এবং সংশ্লিষ্ট ইনভয়েসের তথ্য। এরপর আছে স্টক স্টেটমেন্ট ফর ব্যাংক নামে একটি অপশন। ধরা যাক আপনার ব্যাংক আপনার কাছ থেকে একটি স্টক স্টেটমেন্ট চায়। আপনি সহজেই এই রিপোর্টটি প্রিভিউ করে ব্যাংকের সাথে শেয়ার করতে পারেন। এতে ওপেনিং স্টক, ক্লোজিং স্টক, মূল্যায়ন ইত্যাদি সব গুরুত্বপূর্ণ তথ্য সুন্দরভাবে উপস্থাপিত থাকে। এখন আমরা যাচ্ছি স্টপ ভ্যালুয়েশন অ্যাট্রিবিউট অনুযায়ী অংশে। এটি তাদের জন্য যারা ব্যবসায় আইটেম অ্যাট্রিবিউট যেমন সাইজ, রং বা কোনো কাস্টম ফিল্ড ব্যবহার করেন। আপনি আপনার অ্যাট্রিবিউট নির্বাচন করতে পারেন
এবং সিস্টেম সেই অনুযায়ী স্টক ভ্যালুয়েশনের বিভাজন দেখায়। এরপর আছে সাব আইটেম অনুযায়ী স্টক ভ্যালুয়েশন। তাই আপনি যদি সাব আইটেম নিয়ে কাজ করেন, যেমন কোনো পণ্যের বিভিন্ন ভ্যারিয়েন্ট, তাহলে এই রিপোর্টে তাদের স্টক ভ্যালুয়েশন আলাদাভাবে দেখতে পারবেন। ঠিক আছে, এখন আমরা যাচ্ছি মেটেরিয়াল ইস্যু, রিসিপ্ট এবং অ্যাডজাস্টমেন্ট অংশে। আমরা ইতিমধ্যে দেখেছি কিভাবে মেটেরিয়াল ইস্যু, রিসিভ এবং স্টক অ্যাডজাস্ট করতে হয়, কিন্তু যদি আপনি একটি রিপোর্ট দেখতে চান যেখানে দেখাবে আপনি কতবার এই অপারেশনগুলো করেছেন এবং কত পরিমাণে করেছেন, ঠিক এখানেই এই রেজিস্টারগুলো কাজে আসে। চলুন মেটেরিয়াল ইস্যু রেজিস্টার দিয়ে শুরু করি। এখানে আপনি নির্দিষ্ট একটি সময়কালে, যেমন পুরো বছরে, কতগুলো আইটেম ইস্যু করেছেন তা ট্র্যাক করতে পারবেন। আপনি এখানে আইটেমের বিস্তারিত, কোড, সাব আইটেম যদি থাকে, এবং কত পিস ইস্যু হয়েছে তা দেখতে পাবেন। এরপর আছে রিসিপ্ট রেজিস্টার, যা একইভাবে কাজ করে। এটি দেখায় আপনি প্রতিটি আইটেমের কত ইউনিট কখন রিসিভ করেছেন। এরপর আছে স্টক অ্যাডজাস্টমেন্ট রেজিস্টার। এটি দেখায় আপনি যত অ্যাডজাস্টমেন্ট করেছেন, যেমন অতিরিক্ত বা ঘাটতির এন্ট্রি, এবং মোট কত পরিমাণ ও টাকার অ্যাডজাস্টমেন্ট হয়েছে। এরপর আছে একটি রিপোর্ট যার নাম মেটেরিয়াল ইস্যু ভার্সাস রিসিপ্ট। এটি খুবই উপকারী যদি আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে কত মেটেরিয়াল ইস্যু হয়েছে এবং কত রিসিভ হয়েছে তা পাশাপাশি তুলনা করতে চান। এটি আপনাকে ব্যালেন্সও দেখায় যাতে আপনি কোনো গ্যাপ ট্র্যাক করতে পারেন। এরপর আছে ব্রাঞ্চ ট্রান্সফার রিপোর্ট। এটি বিভিন্ন লোকেশন বা ব্রাঞ্চের মধ্যে পণ্যের চলাচল কভার করে। এর অধীনে আমাদের কাছে রয়েছে রিপোর্ট যেমন ইন্টারলোকেশন ইস্যু রিকোয়েস্ট, ইন্টারলোকেশন ইস্যু রেজিস্টার, ইন্টারলোকেশন রিসিপ্ট রেজিস্টার, ইন্টারলোকেশন গুডস ইন ট্রানজিট, ইন্টারলোকেশন গুডস ইন ট্রানজিট বারকোড অনুযায়ী, ইন্টারলোকেশন ইস্যু ভার্সাস রিসিপ্ট, এবং ইন্টারলোকেশন রিকোয়েস্ট ভার্সাস ইস্যু। চলুন শুরু করি ইন্টারলোকেশন ইস্যু রিকোয়েস্ট দিয়ে। তাহলে যদি একটি ব্রাঞ্চ অন্য ব্রাঞ্চ থেকে স্টক চায়, আপনি সেটি এখানে ট্র্যাক করতে পারবেন। উদাহরণস্বরূপ, ধরুন ব্রাঞ্চ এ ব্রাঞ্চ বি থেকে 5টি আইটেম চেয়েছে। এই অনুরোধগুলো এই রিপোর্টে তারিখ ও আইটেমের বিস্তারিত সহ তালিকাভুক্ত থাকবে। এরপর আছে ইন্টারলোকেশন ইস্যু রেজিস্টার, যেখানে নির্দিষ্ট সময়সীমার মধ্যে এক লোকেশন থেকে অন্য লোকেশনে কত স্টক ইস্যু হয়েছে তা দেখানো হয়। এর পরেরটি হল ইন্টারলোকেশন রিসিপ্ট রেজিস্টার, যেখানে আপনি দেখতে পারবেন অপর প্রান্তে আসলে কত স্টক গ্রহণ করা হয়েছে। এখন আসছে একটি খুব গুরুত্বপূর্ণ রিপোর্ট, ইন্টারলোকেশন গুডস ইন ট্রানজিট। ধরুন ব্রাঞ্চ এ স্টক ইস্যু করেছে, কিন্তু ব্রাঞ্চ বি এখনও তা গ্রহণ করেনি। এর মানে হল পণ্যগুলো এখনও পরিবহন অবস্থায় আছে। এই রিপোর্টটি আপনাকে ট্র্যাক করতে সাহায্য করে বর্তমানে কতগুলো আইটেম পথে আছে, যা বিভ্রান্তি এড়াতে খুবই সহায়ক। আর হ্যাঁ, বারকোড অনুযায়ী গুডস ইন ট্রানজিট রিপোর্টও আছে, যা আরও নির্ভুল ট্র্যাকিং দেয় যদি আপনি স্টক মুভমেন্টের জন্য বারকোড ব্যবহার করেন। চলুন ইন্টারলোকেশন গুডস ইন ট্রানজিট দিয়ে শুরু করি। আপনার ব্রাঞ্চগুলোর মধ্যে কত মূল্যের পণ্য পরিবহন অবস্থায় আছে জানতে চাইলে সরাসরি ইন্টারলোকেশন গুডস ইন ট্রানজিট রিপোর্ট থেকে তা দেখতে পারেন। শুধু তাই নয়, কতগুলো আইটেম পরিবহন অবস্থায় আছে এবং কোন লোকেশন থেকে কোথায় যাচ্ছে তাও দেখতে পারবেন। আরও গভীরে যেতে চাইলে ইন্টারলোকেশন গুডস ইন ট্রানজিট বারকোড ওয়াইজ খুলে দেখতে পারেন। এটি আপনাকে বারকোড লেভেলে বিস্তারিত তথ্য দেয়, যাতে আপনি প্রতিটি আলাদা আইটেম ট্র্যাক করতে পারেন যা ব্রাঞ্চগুলোর মধ্যে পরিবহন অবস্থায় আছে। এরপর আছে ইন্টারলোকেশন ইস্যু ভার্সেস রিসিপ্ট। এখানে আপনি দেখতে পারবেন কতগুলো আইটেম অনুরোধ করা হয়েছিল, কতগুলো আসলে ইস্যু হয়েছে এবং কতগুলো রিসিভ হয়েছে। এটি বিশেষভাবে সহায়ক যদি আপনি জানতে চান কিছু আটকে আছে কিনা বা দেরি হচ্ছে কিনা। একইভাবে ইন্টারলোকেশন রিকোয়েস্ট ভার্সেস ইস্যু আপনাকে দেখায় একটি ব্রাঞ্চ থেকে কি অনুরোধ করা হয়েছিল এবং তার জবাবে কতটা ইস্যু হয়েছে। এটি আপনাকে মুলতুবি থাকা ইস্যু বা ঘাটতি ট্র্যাক করতে সাহায্য করে। এখন চলুন জব ওয়ার্ক রিপোর্ট নিয়ে কথা বলি। এখানে আপনি জব কার্ড, জব ওয়ার্ক ইনওয়ার্ড এবং জব ওয়ার্ক আউটওয়ার্ডের মতো রিপোর্ট এক জায়গায় পাবেন। আপনি যদি দেখতে চান কতটা মালামাল জব ওয়ার্কারকে পাঠানো হয়েছে, তাহলে ইস্যু ফর জব ওয়ার্কে যান। আর যদি দেখতে চান প্রসেসিংয়ের পর কতটা মালামাল ফিরে এসেছে, তাহলে রিসিভড আফটার জব ওয়ার্কে যান। এছাড়াও একটি জব্বর লেজার আছে,
যা আপনাকে সেই জব ওয়ার্কার বা ভেন্ডারের অ্যাকাউন্ট ইতিহাস দেখায় যাকে আপনি মালামাল পাঠিয়েছেন। আপনি যদি দেখতে চান কতগুলো ইনভয়েস জব্বরের নামে ইস্যু হয়েছে, তাহলে সেটা জব্বর আউটওয়ার্ড ইনভয়েস সামারিতে দেখতে পারবেন। এখন চলুন তুলনা করি জব ওয়ার্কের জন্য কতটা ইস্যু করা হয়েছিল এবং প্রসেসিংয়ের পর কতটা ফেরত এসেছে। জন্য ইস্যু ফর জব ওয়ার্ক ভার্সেস রিসিভার্ড আফটার জব ওয়ার্ক রিপোর্টটি। এটি দেখায় কি বাইরে গেছে, কি ফিরে এসেছে, কি বাকি। জব ওয়ার্কের পর প্রাপ্ত মালামাল কনজাম্পশন সহ রিপোর্ট। এটি তখনই উপকারী যখন আপনি কনজাম্পশন ট্র্যাক করতে চান। উদাহরণস্বরূপ, আপনি যদি 100 ইউনিট পাঠান এবং 20 ইউনিট ফেরত পান, তাহলে এটি আপনাকে জানাবে যে 80 ইউনিট ব্যবহৃত হয়েছে। এখানে আপনি আইটেমের বিস্তারিত যেমন কোড, ইউনিট, পরিমাণ, রেট এবং মোট ব্যবহৃত অর্থ দেখতে পাবেন। এখন চলুন সিরিয়াল এবং আইএনইআই ভিত্তিক রিপোর্টে যাই। প্রথমে আছে সিরিয়াল নম্বর সহ ডিসপ্যাচ রেজিস্টার। এই রিপোর্টে আপনি স্পষ্টভাবে দেখতে পাবেন কোন সিরিয়াল নম্বরের আইটেম কখন, কাকে এবং কখন পাঠানো হয়েছে। আপনি শুধু তারিখের পরিসীমা নির্বাচন করুন। এটি আপনাকে আইটেমের নাম, সিরিয়াল নম্বর, পরিমাণ এবং কাস্টমারের নাম দেখাবে। এরপর আছে বিক্রয় রেজিস্টার, সিরিয়াল নম্বর অনুযায়ী, যেখানে আপনি বিক্রি হওয়া সব আইটেম তাদের সিরিয়াল সহ দেখতে পারবেন। আপনি যদি কেনা আইটেম দেখতে চান, তাহলে সিরিয়াল নম্বর অনুযায়ী পারচেজ রেজিস্টার ব্যবহার করুন। এটি একইভাবে কাজ করে, শুধু আগত পণ্যের জন্য। এখন ধরুন আপনি দেখতে চান আপনার কাছে কি স্টকে আছে সিরিয়াল অনুযায়ী স্টক ব্যালেন্স। এটি আপনাকে জানায় কোন সিরিয়াল নম্বর ইনভেন্টরিতে আছে। মেলেনি সংক্রান্ত সমস্যা দেখলে রিপোর্ট সিরিয়াল বনাম স্টক পার্থক্য। এটি প্রকৃত স্টক সিস্টেমে দেখানো পরিমাণের তুলনা করে সিরিয়াল নম্বর স্তরে বিক্রয়, ক্রয়, ডিসপ্যাচ ও ভাউচারে। পরবর্তীটি হল সিরিয়াল স্টক ট্র্যাকিং। এটি এক ধরনের অডিট ট্রেইল। এটি আপনাকে প্রতিটি সিরিয়াল নম্বর কোথা থেকে কোথায় গেছে, ক্রয় থেকে বিক্রয় বা ট্রান্সফার পর্যন্ত, তা ট্রেস করতে দেয়। এবং শেষ পর্যন্ত আছে সিরিয়াল ইনওয়ার্ড বনাম আউটওয়ার্ড। এটি আপনাকে সহজভাবে দেখায় প্রতিটি সিরিয়াল নম্বরের জন্য কত ইউনিট পেয়েছেন এবং কত ইউনিট ইস্যু করেছেন। এরপর আসি অ্যাট্রিবিউট বারকোড রিপোর্ট নিয়ে। এখানে আপনি অ্যাট্রিবিউট ও বারকোড ব্যবহার করে যা কিছু তৈরি করেছেন তার বিস্তারিত রিপোর্ট দেখতে পারবেন। আপনার কাছে রয়েছে অ্যাট্রিবিউট বারকোড, সেলস রেজিস্টার, পারচেজ রেজিস্টার, এমনকি অ্যাট্রিবিউট ম্যাট্রিক্স ভিউ সহ সেলস ও পারচেজ রেজিস্টারও। এছাড়াও আছে স্টক ট্রায়াল, অ্যাট্রিবিউট ভিত্তিক বারকোড রেজিস্টার এবং আরও অনেক অনুরূপ রিপোর্ট। উদাহরণস্বরূপ, এমআরপি ভিত্তিক স্টক ব্যালেন্স রিপোর্টে আপনি এমআরপি ও লোকেশন অনুযায়ী স্টক চেক করতে পারেন। ধরা যাক চেন্নাইতে আপনার কাছে প্রোটিন মিক্স, ফ্রুট মিক্স ফ্লেভার আছে যার এমআরপি 520, সেলস রেটও 520 এবং আপনার স্টকে 6টি ইউনিট বাকি আছে। এইভাবে আপনার স্টকের মূল্য ও পরিমাণ সহজেই ট্র্যাক করা যায়। আপনি অ্যাট্রিবিউট ভিত্তিক স্টক এজিং এবং স্টক ট্রায়াল অ্যাট্রিবিউট ভিত্তিক ওয়্যারহাউস করামার রিপোর্টও দেখতে পারেন। উদাহরণস্বরূপ, যদি আপনি প্রোটিন এক্সের মতো কোনো পণ্যের জন্য রঙের মতো অ্যাট্রিবিউট ট্র্যাক করেন, তাহলে আপনি ওপেনিং ব্যালেন্স, রিসিভড কোয়ান্টিটি, ইস্যু কোয়ান্টিটি এবং ক্লোজিং ব্যালেন্স সবকিছুই লোকেশন ও অ্যাট্রিবিউট অনুযায়ী দেখতে পারবেন। এখন চলুন ফার্মা ব্যাচ রিপোর্টের দিকে এগিয়ে যাই। রিপোর্টসমূহ। এই রিপোর্টগুলো ফার্মা ব্যবসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলো আপনাকে ব্যাচ ভিত্তিক বিস্তারিত তথ্য দেয়, যার মধ্যে মেয়াদোত্তীর্ণের তারিখ এবং উৎপাদনের তারিখও অন্তর্ভুক্ত থাকে। প্রথমেই আছে ব্যাচ স্টক ট্র্যাকিং। এখানে আপনি প্রতিটি আইটেমের ব্যাচ নম্বর, উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং বিক্রয় মূল্য সবকিছু এক রিপোর্টেই দেখতে পাবেন। পরবর্তীটি হল ব্যাচ ডিটেইল ওয়াইজ স্টক ব্যালেন্স, যেখানে ব্যাচ ভিত্তিক স্টকের তথ্য দেখানো হয়। উদাহরণস্বরূপ, আপনি দেখতে পাবেন প্যারাসিটামলের ব্যাচ নম্বর, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ, প্রকৃত পরিমাণ, বিক্রয় মূল্য এবং অবশিষ্ট স্টক। এরপর আছে ব্যাচ নম্বর ওয়াইজ স্টক ব্যালেন্স। এই রিপোর্টে শুধুমাত্র ব্যাচ নম্বর এবং পরিমাণ দেখানো হয়, উৎপাদন বা মেয়াদোত্তীর্ণের তারিখ দেখানো হয় না, তবে কার্যকর মূল্য অন্তর্ভুক্ত থাকে। আপনার কাছে আছে ব্যাচ এক্সপায়ারি রেজিস্টার, যা দিয়ে আপনি মেয়াদোত্তীর্ণের তারিখ, এমআরপি এবং ব্যাচের বিস্তারিত তথ্য ট্র্যাক করতে পারবেন, ফলে কোনো পণ্য মেয়াদোত্তীর্ণ হওয়ার আগে তা কখনোই মিস করবেন না। লাভজনকতার বিশ্লেষণের জন্য দেখুন এক ড্রাগ সেলস রেজিস্টার ব্যাচ ওয়াইজ প্রফিটেবিলিটি। এটি আপনাকে দেখায় প্রতিটি ব্যাচে আপনি কতটা লাভ করেছেন। উদাহরণস্বরূপ, যদি আপনি কোনো ব্যাচ 200 টাকায় কিনে 300 টাকায় বিক্রি করেন,
এই রিপোর্টটি সেই ব্যাচের জন্য লাভ হিসাব করবে, যেমন 648 টাকা। আপনি এই রিপোর্টগুলোর মাধ্যমে ফার্মার স্টকের বিস্তারিত যেমন ওপেনিং এবং ক্লোজিং স্টক ব্যালেন্সও পরিচালনা করতে পারেন। সবশেষে আমাদের কাছে আরও কিছু দরকারি রেজিস্টার আছে, যেমন ইমিটেশন জুয়েলারি রেন্টাল বুকিং রেজিস্টার এবং মার্শাল রিকোয়েস্ট প্ল্যানিং। এই রেজিস্টার ও রিপোর্টগুলো আপনার ব্যবসা পরিচালনা অনেক সহজ করে তোলে, কারণ আপনি যখন জানেন ঠিক কোন রিপোর্ট দেখতে হবে এবং কোন কোন তথ্য যাচাই করতে হবে, তখন আপনি এক জায়গা থেকেই আপনার ইনভেন্টরি দক্ষতার সাথে পরিচালনা করতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনাকে অওয়েং বক্স ব্যবহার করে কিভাবে আপনার ইনভেন্টরি মেইনটেইন করবেন তা বুঝতে সাহায্য করেছে। ধন্যবাদ।